আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম সবাইকে আরো একটি নতুন ক্লাসে আমরা শিওর শর্ট প্রোগ্রাম শুরু করছি সেই প্রোগ্রামের অলরেডি 3টা ক্লাস শেষ হয়েছে রসায়নের সিকিউ পার্ট দিয়ে আমরা শুরু করছি তাই না আজকে আমাদের সেই রসায়নের সিকিউ পার্টের 4 নাম্বার যে চ্যাপ্টারটা তোমাদের সিলেবাসে আছে এবং বইয়ের 6 নাম্বার মোলের ধারণা ও রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটা আছে সেটার সিকিউ এবং বেসিক পড়ব তো দেখো লং টাইম ক্লাস তাই কথা না বাড়িয়ে ডাইরেক্ট আমি ক্লাস শুরু করব তোমরা একটু জানাও যে আগের 3টা ক্লাস কে কে করছো এটা একটু কমেন্টে জানাও হ্যাঁ এখন দেখো আজকে মোলের ধারণা ও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা এখানে আমাদের লেখায় আছে এর বেসিক এবং শিওর শর্ট জানবো তো প্রত্যেকদিনই আমি তোমাদেরকে ক্লাস শুরুর আগে বলে দেই যে চ্যাপ্টারটা থেকে কি কি টপিক সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট সেগুলো আগে তাই না তাহলে এই চ্যাপ্টার থেকে কি কি যদি বলে দেই 1 নম্বর হচ্ছে মোলের সূত্রগুলো লাগবে 2 নাম্বার হচ্ছে আরেকটা হচ্ছে ঘনমাত্রার সূত্র আছে সেটা লাগবে ঘনমাত্রা বা হচ্ছে ভর যেটাই বলি না কেন ওই সূত্রটা লাগবে দেন লাগবে সমতাকরণের নিয়ম শতকরা সংযুতি নির্ণয় আবার লাগবে আণবিক সংকেত স্থূল সংকেত নির্ণয় এরপরে লাগবে আণবিক সংকেত নির্ণয় আর সর্বলাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়া মনে রাখবা এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ঠিক আছে এই চ্যাপ্টারটা সিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট পুরোটাই ম্যাথে ভরা টিচারদের অনেক পছন্দের চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকে সৃজনশীল করা অনেক সহজ এবং এই চ্যাপ্টার থেকে সৃজনশীল অ্যান্সার করাটাও অনেক সহজ এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করলে তোমার মার্কস কাটার কোনো অপশন নেই ফুল মার্কস দিবে কারণ এটা ম্যাথ পুরো চ্যাপ্টারটাই ম্যাথে ভরা ঠিক আছে তো দেখো এখানে আমরা প্রথমেই লিখছি কি মোলের সূত্র ঘনমাত্রার যে একটা সূত্র আছে সেটা ওটা মেইনলি হচ্ছে মোলের সূত্রের মধ্যেই পড়ে সমতাকরণের নিয়ম যেগুলো আছে সেগুলা শতকরা সংযুতি নির্ণয় স্থূল সংকেত নির্ণয় আণবিক সংকেত নির্ণয় লিমিটিং বিক্রিয়ক এগুলা হ্যাঁ তো আসো আমরা একটা থেকে শুরু করি প্রথমে শুরু করব কি মোলের সূত্র যেটা আছে সেটা 1 নম্বর টপিক দিয়ে আমরা শুরু করতেছি মোলের সূত্র দেখো এই যে মোলের সূত্র এই মোলের সূত্রটা n ইকুয়াল W ডিভাইডেড m n ডিভাইডেড n অফ a তারপরে আছে হচ্ছে v ডিভাইডেড v অফ STP v ডিভাইডেড v অফ SATP v ডিভাইডেড v অফ NTP ইকুয়াল SV আবার হচ্ছে আছে EF ডিভাইডেড IT এগুলা n সমান সমান এতগুলো সূত্র আমরা লিখতে পারি হ্যাঁ আমি এটা যদি এই পাশে লিখে দেই তাহলে মনে হয় দেখা যাবে EF ডিভাইডেড IT দেখা যাওয়ার কথা তাই না হ্যাঁ দেখা যাচ্ছে EF ডিভাইডেড IT এখানে কোনটার পরিচয় কি W সমান সমান হচ্ছে প্রদত্ত ভর M হচ্ছে আণবিক ভর N হচ্ছে প্রদত্ত অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা যেটাই বলো না কেন N অফ A হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা যেটার মান 6.623 10 to 6.623 into 10 to the power 23 ঠিক আছে
এরপরে আসো, ভি হচ্ছে প্রদত্ত আয়তন, ভি অফ এসটিপি সেটা হচ্ছে এসটিপিতে মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, যেটা প্রমাণ তাপমাত্রা ও চাপ, 22.4 লিটার মুখস্থ মান। ভি অফ এসএটিপি, এসএটিপির মান জানতে হবে না, ভি অফ এসএটিপির মান 24.789 লিটার, এগুলো তোমার লাগবে না, এনটিপিও লাগবে না। এরপরে এস, এস হচ্ছে ঘনমাত্রা, এসটা হচ্ছে ঘনমাত্রা। ভিটা হচ্ছে আয়তন, এখানে তো লিখছি। আর ইএফ, ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, এফটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, টিটা হচ্ছে সময়, যেগুলো তোমাদের এই চ্যাপ্টারে না, এগুলো লাগবে না। হ্যাঁ, এখন এন অফ এর মানটা, এটা কি মানটা এটাই? আমি একটু দেখি, আমার এন অফ এর মানটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, দাঁড়াও একটু সময় দাও, আমি মানটা একটু দেখে নিই। অ্যাভোগাড্রোর সংখ্যার মান, অ্যাভোগাড্রোর সংখ্যার মানটা একটু দেখি। একটু ভুল গেছে, সরি, ওটা হবে হচ্ছে 6.023। হ্যাঁ, 623 না, ক্যালকুলেটরটা একবারে নিয়েই যাই। 6.023, এখানে হবে 6.023 × 10⁻23। এটা একটু ঠিক করে নাও, এটা হচ্ছে 6.023 × 10⁻23। ই হচ্ছে ইলেকট্রনের ভর, সরি আগে চার্জ বলছি মেবি, ই হচ্ছে ইলেকট্রনের ভর, এফটা হচ্ছে ফ্যারাডে ধ্রুবক, আই সময় মানে তড়িৎ প্রবাহ, টি সময়। এটা লাগবে না, এটা তোমাদের এই চ্যাপ্টারে লাগবে না, এটা তোমরা না রাখলেও সমস্যা নেই। এইটাই হচ্ছে সূত্র। এরপরে আসো ঘনমাত্রার যে সূত্রটা আছে, ঘনমাত্রার সূত্র যেটা বললাম, আসলে ঘনমাত্রার সূত্র না, ওটা আসলে এক্সট্রা একটা সূত্রই, যেটা জানতে হবে সেটা হচ্ছে W = SMV/1000। এই সূত্রটা খুবই কাজে লাগে আমাদের মোলার দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে। এখানে ঘনমাত্রার সূত্র না লিখে লেখো মোলার দ্রবণ প্রস্তুতির সূত্র, তাহলে বেশি ভালো হয়। মোলার দ্রবণ প্রস্তুতির সূত্র, তাহলে আমাদের মোলার দ্রবণ প্রস্তুতির সূত্রও গেল। এরপর হচ্ছে সমতাকরণের নিয়ম। সমতাকরণের নিয়মটা, এটা তোমাদের মেইন বই সুন্দর করে লেখা আছে, এটা তোমরা মেইন বই পড়বা। এরপরে শতকরা সংযুতি নির্ণয়, স্থূল সংকেত নির্ণয়, আণবিক সংকেত নির্ণয় এবং লিমিটিং বিক্রিয়া। এই শতকরা সংযুতি নির্ণয়, স্থূল সংকেত নির্ণয় এবং আণবিক সংকেত নির্ণয় ডিরেক্ট আমরা কোশ্চেন যখন সলভ করব সেখানে দেখব। হ্যাঁ, এখানে এক্সট্রা করে বোঝানোর কিছু নাই। আর লিমিটিং বিক্রিয়ক যেটা, এই লিমিটিং বিক্রিয়কটা কি দেখো, এটা যদি একটু বুঝাই, এটা হচ্ছে A + B, ঠিক আছে, বিক্রিয়া করে ধরো যে C+D উৎপন্ন করলো, অথবা শুধু C উৎপন্ন করলো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে A + B বিক্রিয়া করে C উৎপন্ন করলো। এখন কথা হচ্ছে এই এটা ধরো যে আমাদের এর আণবিক ভর 10 গ্রাম, বির আণবিক ভর 20 গ্রাম, তাহলে A 10 B 20, এই 10 আর 20 মিলে সিটা ধরো 25 গ্রাম তৈরি করলো, বা যে কোনো অ্যামাউন্টে তৈরি করলো, ওটা আমাদের ফ্যাক্টর না। এখন কথা হচ্ছে এর 10 গ্রামের জন্য, আচ্ছা আরও সহজ করে বুঝাই, এও ধরো 10 লাগে, বিও 10 লাগে, মিলে সি তৈরি করে 20 গ্রাম, সে এটা ধরো, ঠিক আছে। এখন দেখো এ 10 গ্রাম বি 10 গ্রাম মিলে সি 20 গ্রাম তৈরি করলো, তাহলে সিটা যে 20 গ্রাম তৈরি হইলো, এখানে এই যে 20 গ্রামটা জন্য এ লাগলো 10, বি লাগলো 10, এখানে যদি আমি এ দেই 5 এবং বি যদি দেই 7, তাহলে কি দুইটা শেষ হবে একসাথে? শেষ হবে না, কারণ এও যতটুকু লাগে বিও ততটুকু লাগে, তার মানে এর 5 গ্রামের জন্য বিরও 5 গ্রামই লাগবে, তাই না? তাহলে কি বি 2 গ্রাম বেশি হবে। তাহলে এখানে শেষ হলো আগে কি, শেষ হলো আগে
এ শেষ হইলো, তার মানে কি এ যদি এখানে শেষ হয়ে যায়, এই বিক্রিয়া পাত্রে যদি এ শেষ হয়ে যায়, তাহলে কি এ বিটা যতই এক্সট্রা থাক তখন কি আর সে উৎপাদ তৈরি করতে পারবে? পারবে না। কেন পারবে না? কারণ এটা শেষ হয়ে গেছে। তার মানে কি বিক্রিয়ার লিমিটটা কোন পর্যন্ত নির্ধারিত? এর মান পর্যন্তই নির্ধারিত। তার মানে এখানে বিক্রিয়াটার লিমিট কার মধ্যে সীমাবদ্ধ? এর মধ্যে। তার মানে এখানে লিমিটিং বিক্রিয়কটাকে এ। আশা করি বুঝতে পারছো। তারপরে ম্যাথ যখন করবো তখন তোমাদের ক্লিয়ার হবে। তো এটাই হচ্ছে এই চ্যাপ্টারের বেসিকগুলা। এই বেসিকগুলো আমাদের জানা থাকলে আর কোনো ম্যাথেই প্রবলেম হবে না। দেখো আমরা শুরু করি আমাদের এখন কোশ্চেন সলভ। কারণ মেইনলি আমাদের পরীক্ষাতে তো কি লাগবে? সিকিউ অ্যান্সার করা লাগবে, তাই না? এমসিকিউ, সিকিউ, এসিকিউ অ্যান্সার করা লাগবে। বেসিক তো আর ওখানে অ্যান্সার লিখে আসবো না। হ্যাঁ, বেসিক অবশ্যই দরকার, বেসিক ছাড়া অ্যান্সার করতে পারবো না, বাট সিকিউ প্র্যাকটিস করতে হবে। আর আমাদের বেসিক ক্লাস প্লেলিস্টে গেলেই তোমরা পাবা। হচ্ছে আমাদের ইউটিউব প্লেলিস্টে গেলে মোলের ধারণা রাসায়নিক গণনা নামে বেসিক চ্যাপ্টারই আছে, সেই চ্যাপ্টারটা তোমরা করবা। যদি কারো সমস্যা থাকে, আর সমস্যা না থাকলে তো তাহলে খুবই ভালো। দেখো এখন আমরা এখানে শুরু করব আমাদের সিকিউ সলভ। 1 নম্বর দিয়ে শুরু করি। আজকে আমি একটু সবুজ কালার মার্কার দিয়ে লিখবো। হ্যাঁ, আমার মার্কারের কালি শেষ হয়ে গেছে, কালো কালারটা মার্কারটা নিতে মনে নাই, এজন্য সবুজ কালার দিয়ে আজকে আমরা ক্লাস করব। দেখো বলছে নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। আবারও বলতেছি আমি শুধু গ আর ঘ নাম্বার কিন্তু এখানে অ্যান্সার করাবো, কারণ এমসিকিউ এবং এসিকিউ যে পার্টটা আছে ওই পার্টে আমরা ক খ পড়বো, শর্ট কোশ্চেন পড়বো এবং এমসিকিউ সলভ করব। দেখো এখানে বলা আছে নিচের চিত্রটি দেখে প্রশ্নগুলোর উত্তর দাও। 3টা পাত্র দেওয়া আছে। প্রথম পাত্রে বলা আছে 3.2 গ্রাম অক্সিজেন আছে, দ্বিতীয় পাত্রে 2.8 গ্রাম নাইট্রোজেন আছে, আর তৃতীয় পাত্রে 1.8 গ্রাম পানি আছে, H2 আছে, তাই না? গ নম্বরে বলছে তৃতীয় পাত্রে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে। এখানে একটু কথা বলি। পরমাণুর সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদেরকে অণুর সংখ্যাটা নির্ণয় করতে হবে। কার অণুর সংখ্যা নির্ণয় করতে হবে? এই যে H2O যেটা আছে এটার অণুর সংখ্যাটা নির্ণয় করতে হবে। ওই পাত্রে কয়টা অণু আছে, দেন অণুর সংখ্যাকে যে পরমাণুর সংখ্যা বের করবো তার যে উপস্থিতির সংখ্যা দ্বারা গুণ করলেই হবে। কিভাবে দেখো আমি একটু যদি দেখাই। আমরা তৃতীয় পাত্রটা ধরো এখানে একটু দাগে নেই। তৃতীয় পাত্রটা কি? 1.8 গ্রাম আছে, H2O আছে, তাই না? আচ্ছা, এখন H2O যেটা আছে এটা দেখো এখানে কতটুকু আছে? 1 মোল। আচ্ছা, 1 মোল যদি থাকে তাহলে আমরা এখান থেকে প্রথমে আগের অণুর সংখ্যাটা নির্ণয় করি। আমরা কি জানি? 1 মোল H2O সমান সমান কোনো কিছু 1 মোল মানে তার মোলার আয়তন, যেটা 1 মোলের আয়তন 22.4 লিটার ফিক্সড, তার অণুর সংখ্যা অ্যাভোগাড্রো সংখ্যক অণুর সংখ্যা ফিক্সড এবং তার ভর আণবিক ভরের সমান ফিক্সড। বুঝতে পারছো? মানে কোনো কিছু 1 মোল বললেই তার ভরটা হবে আণবিক ভরের সমান, অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক সমান এবং আয়তনটা হবে হচ্ছে প্রমাণ হচ্ছে আয়তনের সমান। বুঝতে পারছো? তাহলে 1 মোল H2O সমান আমরা কি বলতে পারি? 6.023 into 10 to the power 23 টি অণু। কারণ কি H2O কতটুকু আছে? 1 মোল আছে। আবার এটা সমান সমান আমরা কি বলতে পারি? 18 গ্রাম H2O। কারণ দেখো H2O এর আণবিক ভর কত? 18। H2O হাইড্রোজেনের 1 আছে কয়টা? 2টা। তাহলে 1 গুণন 2 যোগ অক্সিজেনের কত? 16। তাহলে ক্যালকুলেশন করো, নিচে দেখাই। 2 1 2 প্লাস 16 ইকুয়াল 18। তাহলে H2O এটার আণবিক ভর পাইলাম কত? 18 গ্রাম। তার মানে 1 মোল H2O সমান সমান 18 গ্রাম। আবার 1 মোল H2O সমান 6.023 into 10 to the power 23 টি অণু। ঠিক আছে? বাট এখানে আমাদের কি 18 গ্রাম আছে? 18 গ্রাম নাই। যেহেতু 18 গ্রাম নাই, তাহলে আমাদেরকে এখানে যতটুকু আছে সেইটুকুর জন্য কিসের মান বের করতে হবে? এই অণুর সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র দেখলাম, n এর সূত্র। দেখো আমরা n এর যে সূত্রগুলো দেখছি, তোমাদেরকে এখানে n সমান সমান যে কোন মানে সমান সমান দিয়ে সব সূত্র লিখে দিছি না? তার মানে ওখান থেকে যে কোনো দুইটা আমরা সমান করে লিখতে পারবো। n সমান সমান যতগুলো লিখছি সবই তো n এর মান,
তার মানে আমরা যে কোনো দুইটাই লিখতে পারবো। উদাহরণ হিসেবে যদি দেখাই, n সমান সমান তোমাদেরকে কি দিলাম, w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড na, অ্যাভোগাড্রোর সংখ্যা দেখালাম, তাই না? তাহলে এটা সমান সমান এটা, আবার এটা সমান সমান এটা, তাহলে এটার সমান যদি এটাও হয় এটাও হয়, তাহলে আমরা ডিরেক্ট কি এই দুইটাকে সমান লিখতে পারবো না? কি সমান লিখতে পারবো কি না? অবশ্যই পারবো। আচ্ছা, শুধু যে এই দুইটার ক্ষেত্রেই এমন না, সবটার ক্ষেত্রে এরকম। আচ্ছা, এখানে আমাদের এখন দেওয়া আছে কি কি সেটা একটু বের করতে হবে আগে আগে। এখানে দেখো, এখানে দেওয়া আছে কি কি, প্রদত্ত ভর দেওয়া আছে, তাই না? প্রদত্ত ভর কত? 1.8 গ্রাম। আণবিক ভর m দেওয়া আছে কত? আণবিক ভর m কত পাইলাম? 18 গ্রাম। এরপরে H2O সমান এতটি অণু। 1 মোলের যে কয়টি অণু থাকে সেটা কিসের সংখ্যক সমান? অ্যাভোগাড্রোর সংখ্যক সমান। তার মানে কি, n of A ইকুয়াল 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি অণু। বের করতে বলছে কিসের মান? n এর মান। n সমান সমান হোয়াট? আমরা দেখো এই সম্পর্কটাই ওই পাশে দেখাইছি। তাহলে কি, w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড n অফ a। তাহলে বের করতে হবে n এর মান। তাহলে n কে রেখে n কে পার করে দাও, তাহলে কি হয়? w ইন্টু n অফ a ডিভাইডেড m ইকুয়াল n। nটাকে এ পাশে রেখে বাকিগুলোকে ওই পাশে যদি নিয়ে যাই তাহলে কি হয় দেখো, এটাই তো হয়, তাই না? এখন মান বসাও। ডাব্লুর মান কত? ডাব্লুর মান হচ্ছে 1.8 ইন্টু n এর মান কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড m এর মান কত? 18। ক্যালকুলেটারে চাপো, কত আসে? 1.8 ইন্টু 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড 18। উত্তর আসবে আমাদের, উত্তরটা আমি এ পাশে লিখে দিচ্ছি। আচ্ছা, এখানে লিখি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22t। তাহলে কতটি আছে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22t। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তাহলে দেখো, এই পাত্রে আমরা অণুর সংখ্যা কত পাইলাম? এই পাত্রে অণুর সংখ্যা পাইলাম 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 22, তাই না? এটা এই পাত্রে অণুর সংখ্যা। বাট আমাদের বলছে কি, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে দেখো, এখানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে গেলে এই যৌগটাতে যে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে সেই সংখ্যা দ্বারা অণুর সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে অতএব হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 2। তাহলে এটাকে 2 দ্বারা গুণন করো, কত হয়? 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 23, না তো 22, এটা 23t। তাহলে হাইড্রোজেন অণু কতটি আছে? 1.2046 ইন্টু 10 টু দি পাওয়ার 23t। এরপর আসো অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু আছে, দেখো তো ভাই অক্সিজেন পরমাণু কয়টি আছে? এখানে অক্সিজেন 1 আছে, তাই না? তার মানে 1 আছে মানে একে কত দ্বারা গুণ করতে হবে? 1 দ্বারাই গুণন করতে হবে। আর 1 দ্বারা গুণন করা মানে ওটা যা আছে তাই। তাহলে কত হবে? 6.023 10 টু দি পাওয়ার 22t। তাহলে দেখো আমাদের একটা গ নাম্বার শেষ হলো। এটা কিসের গ নাম্বার গেল? 1-এর গ নাম্বার গেল। তাহলে দেখো 1-এর গ নাম্বারে আমাদের বলছে তৃতীয় পাত্রে হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। আমরা তৃতীয় পাত্রে কি আছে? পানি আছে। তাহলে কতটুকু দেওয়া আছে? 1 মোল, বা আমরা ধরেই নিব এই পুরাটার সংকেত সমান 1 মোল। তাহলে 1 মোল হাইড্রোজেনে কতটি অণু থাকে? এতটি অণু থাকে, বা এত গ্রাম ভর থাকে। সেখান থেকে আমাদের এখানে দেওয়া আছে যেহেতু অণুর সংখ্যা বের করতে বলছে আর ভর দেওয়া আছে, তাহলে ভর আর অণুর মধ্যে সম্পর্কিত আমাদের সূত্রটা লিখতে হবে। লিখে ওই পাত্রে অণুর সংখ্যা বের করলাম। এখন পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলছে, সেটা কি হবে? ওই অণুর সংখ্যাকে উপস্থিত পরমাণু দ্বারা ভাগ করলে ওই মৌলের পরমাণুর সংখ্যা আমরা ওটাতে পাবো। ঠিক আছে? তো আশা করি এই জিনিসটা তোমাদের সবার ক্লিয়ার। এই জিনিসটা নিয়ে কোনো ঝামেলা নাই। যদি ঝামেলা থাকে আবার দেখবা, তাহলে
ক্লিয়ার হবে। এরপরে আসুন, বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রথম ও দ্বিতীয় পাত্রের গ্যাসের আয়তন একই না ভিন্ন। প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রথম ও দ্বিতীয় পাত্রের গ্যাসের আয়তন একই না ভিন্ন, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, আয়তন নির্ণয় করতে বলছে, তাহলে ঘ নাম্বার আসো। প্রমাণ তাপমাত্রা ও চাপে, তাহলে আমরা প্রথম পাত্রের ক্ষেত্রে দেখি। প্রথম পাত্রের ক্ষেত্রে প্রথম পাত্রে কি কি দেওয়া আছে? ভর আর আণবিক ভর দেওয়া আছে না? তাহলে লেখো এখানে প্রদত্ত ভর কত? W ইকুয়াল 3.2 গ্রাম, M ইকুয়াল কত? অক্সিজেন আছে তাই না? O2 মানে কি? 16 অক্সিজেনের ভর কয়টা আছে? 2টা, তার মানে কত? 32। তাহলে কত? 32 গ্রাম। ভি অফ এসটিপি তো প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন তাই না? তাহলে ভি অফ এসটিপি কত আমরা দেখলাম? 22.4 লিটার। বের করতে হবে ভির মান, কারণ কি বলছে? প্রমাণ তাপমাত্রা ও চাপে প্রথম ও দ্বিতীয় পাত্রের গ্যাসের আয়তন একই নাকি ভিন্ন, সেটা নির্ণয় করতে বলছে। তাহলে দেখলাম এখানে এখন আমরা জানি কি? আমরা জানি W ডিভাইডেড M ইকুয়াল ভি ডিভাইডেড ভি অফ এসটিপি। বের করতে হবে ভির মান। তাহলে ভিটাকে আলাদা রাখো, তাহলে W ইন্টু ভি অফ এসটিপি ডিভাইডেড M ইন্টু ভি। ভিটাকে বাম পাশে নিয়ে আসো, বাকিগুলোকে ডান পাশে দাও। তাহলে W ইন্টু ভি অফ এসটিপি ডিভাইডেড M। তাহলে ডাব্লুর মান কত? 3.2 ইন্টু ভি অফ এসটিপি কত? 2.4। আর এম এর মান কত? 32। ভাগ করো, কত আসে দেখো। 3.2 ইন্টু 22.4 ডিভাইডেড 32, 2.24। তাহলে অতএব ভি ইকুয়াল 2.24 লিটার। এখানে যে আমাদের প্রথম পাত্র, এই প্রথম পাত্রের আয়তন কত পাইলাম? 22.24 লিটার। এ পাশে আবার দেখো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে। দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে এখানে কিসের কিসের মান দেওয়া আছে দেখো। এখন দ্রুত হবে, প্রথমে একটা বুঝাইতে কষ্ট, তারপর আর কষ্ট হয় না। এখানে ডাব্লু প্রদত্ত ভর দেওয়া আছে কত? 2.8 গ্রাম। এম কত বলা আছে? নাইট্রোজেন। তাহলে যদি নাইট্রোজেন হয়, নাইট্রোজেনের ভর কত বলো তো? 14 ইন্টু কত? 2, তাহলে 14 দুগুণে 28। তাহলে এম ইকুয়াল 28 গ্রাম। আবার আয়তন যেহেতু দুইটার বলছে, তাহলে এসটিপিতে আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার, আশা করি দেখা যায়, না হলে আমি বলতেছি 22.4 লিটার। বের করতে বলছে ভি সমান সমান হোয়াট? আমরা জানি কি? ডাব্লু ডিভাইডেড এম ইকুয়াল ভি ডিভাইডেড ভি অফ এসটিপি। বের করতে হবে ভির মান। তাহলে দেখো তো, এ লাইন থেকে ডিরেক্ট এ লাইন লিখতে পারি না? পারি। তাহলে ভি ইকুয়াল ডাব্লু ইন্টু ভি অফ এসটিপি ডিভাইডেড এম। তাহলে ডাব্লুর মান কত? 2.8 ইন্টু ভির মান কত? 22.4। এম এর মান কত? 28। তাহলে অতএব ভি সমান সমান কত? এটা যদি ক্যালকুলেশন করা হয়, 2.8 ইন্টু 22.4 ডিভাইডেড 28, তাই না? তাহলে কত আসলো? 2.24 লিটার। তাহলে দেখো প্রথম পাত্রের আয়তন এবং দ্বিতীয় পাত্রের আয়তন আমরা কি পাইলাম? সমান পাইলাম। এ মান এবং এ মান কি আসছে? একে অপরের সমান আসছে। তাহলে আয়তন একই কিনা? অতএব প্রথম ও দ্বিতীয় পাত্রের আয়তন একই। ঠিক আছে? এর মাধ্যমে আমাদের 1 নম্বর কোশ্চেনটা সলভ হয়ে গেল। দেখো প্রথম কোশ্চেনগুলো সলভ করতে একটু সময় বেশি লাগে। হ্যাঁ, কেন বেশি লাগে? প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পার্ট ধরে ধরে বুঝাইতে হয়। কিন্তু পরেরগুলো যখন সলভ করবো, তখন এই প্রথম পার্টগুলো হয়ে গেলে পরেরগুলোতে তখন আর প্রবলেম হয় না, তখন ইজিলিই পারা যায়। তখন তোমরা বুঝতে পারো, প্র্যাকটিস হয়ে যায়।
এই মার্কারটা দিয়ে আমি এই জন্য লিখতে চাই না, বোর্ড ভালো মতো পরিষ্কার হয় না। দেখো 1 নম্বর কোশ্চেন শেষ, 2 নম্বরে আসো। 2 নম্বরে বলছে বি মানে নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপক একটা বিক্রিয়া আছে, হচ্ছে সেটা কি, জিঙ্ক নাইট্রেট। ঠিক আছে, তো এখানে কি বিক্রিয়া করে এ বি সি 3টা যৌগ তৈরি করছে। আমরা তার আগে প্রথমে বিক্রিয়াটা কমপ্লিট করি। বিক্রিয়া করে কি কি বলছে, এ বি সি, এই এ বি সি গুলো আমাদেরকে লিখতে হবে। এটা বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন এরকম তৈরি করে। এই ফ্লোরটাই তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, বলছে এটা তৈরি করলো। গ নম্বরে বলছে বি এর 10টি অণুর ভর নির্ণয় করো। তাহলে বিটা আমাদের কি আসছে, এটা কি দেখো, এটা বলা আছে এ, এটা বি এবং এটা সি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো অক্সিজেনটাও আগে লিখতে পারি, নাইট্রোজেন ডাইঅক্সাইডটাও পরে লিখতে পারি। তা লিখলে হবে না, কারণ এই বিক্রিয়াটা এই সিরিয়াল অনুযায়ী হয়। তোমরা এই সিরিয়াল অনুযায়ী লিখবে। ঠিক আছে, বলছে বি এর 10টি অণুর ভর নির্ণয় করো। তাহলে 1 মোল, 1 নাম্বার করতেছি। হ্যাঁ, 1 মোল বি মানে কি, NO2 সমান সমান কত, অণুর ভর বলছে, তার মানে সমান সমান 6.023 ইন্টু 10⁻23টি অণু। আবার কি থেকে নির্ণয় করতে বলছে, ভর থেকে, বা 10টি অণুর ভর নির্ণয় করতে বলছে। তাহলে এটা সমান সমান আমরা কত গ্রাম বলতে পারি, এর ভর কত, নাইট্রোজেন ডাইঅক্সাইডের, নাইট্রোজেনের 14 যোগ অক্সিজেনের 16 গুণন 2, তাহলে 14 যোগ 32, তাহলে কত আসে 46, তাহলে 46 গ্রাম NO2, তাই নয় কি? তাহলে এখন পরের কাজটা দেখো, আমি এখন গ্রিন কালি দিয়েই লিখি। তাহলে আমরা জানি, আমরা কি জানি এটা পরে, তার আগে দেখো কিসের কিসের মান দেওয়া আছে। এখানে এখানে মান দেওয়া আছে হচ্ছে n অফ এর মান দেওয়া আছে, n অফ a ইকুয়াল 6.023 ইন্টু 10⁻23টি অণু। n দেওয়া আছে, n এর মান কয়টি বলা আছে, 10টি অণুর ভর, তাহলে n সমান সমান 10টি অণু। m দেওয়া আছে কত, 46 গ্রাম। বের করতে বলছে 10টি অণুর ভর, মানে প্রদত্ত ভরটা বের করতে বলছে। তাহলে w ইকুয়াল হোয়াট, তাহলে আমরা কি জানি, w ডিভাইডেড m ইকুয়াল n ডিভাইডেড n অফ a। এখান থেকে w ইকুয়াল কি লিখতে পারি, n ইন্টু m ডিভাইডেড n অফ a। n এর মান কত 10, m এর মান কত 46, n অফ এর মান কত 6.023 ইন্টু 10⁻23। তাহলে অতএব w ইকুয়াল 10 গুণন 46 ভাগ 6.023 ইন্টু 10⁻23। ক্যালকুলেশন করে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 7.63739 ইন্টু 10⁻22 গ্রাম। তাহলে 10টি অণুর ভর কত, 7.63739 ইন্টু 10⁻22 গ্রাম। এটা আমাদের কিসের ভর গেল, এই যে 10টি অণুর ভরটা নির্ণয় করতে বলছে, সেই 10টি অণুর ভর গেল। এটা দেখো, এর পরেরটাতে আসো, আমাদের এটার গ নাম্বারটা শেষ। পরেরটা কি বলছে দেখো, বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস দুটির মোলার আয়তন, মোলার আয়তন কথাটা ভালো করে বুঝো, আগে বুঝে দেই। মোলার আয়তন বলতে বোঝায় 1 মোলের আয়তন। মোলার আয়তন বলতে বোঝায় 1 মোলের আয়তন। বলছে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস দুটির মোলার আয়তন একই হবে কি, গাণিতিক যুক্তি সহ, গাণিতিক বলেনি, শুধু বলছে যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে দেখো বি গ্যাসটা আমরা কি দেখলাম,
নাইট্রোজেন ডাইঅক্সাইড। আর সি গ্যাসটা কি দেখলাম? অক্সিজেন। তাহলে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে হচ্ছে 1 মোল, অক্সিজেন মানেও কি 1 মোল। দুইটাই যেহেতু 1 মোল, আর আমরা জানি কি 1 মোলে সমান সংখ্যক কি থাকে? সমান সংখ্যক অণু থাকে। 1 মোলে সমান সংখ্যক আয়তন থাকে। 1 মোলে শুধু ভরটা কি আণবিক ভরের সমান হয়। তাহলে এই 1 মোলে কয়টি অণু থাকবে? 6.023 ইন্টু 10⁻23t। আবার এটাও যেহেতু অক্সিজেনের 1 মোল, তাহলে এটাতেও কয়টি অণু থাকবে? 6.03 ইন্টু 10⁻23t। এটা যেহেতু নাইট্রোজেন ডাইঅক্সাইডের 1 মোল, তার মানে এর আয়তন প্রমাণ তাপমাত্রা চাপে কত হবে? 22.4 লিটার। এটাও যেহেতু অক্সিজেনের 1 মোল, তার মানে এর আয়তনও কত হবে? 22.4 লিটার। তাহলে বলছে বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস দুটির মোলার আয়তন একই হবে কি? তাহলে দেখো 1 মোলের আয়তন আমরা দুটাই কি পাইলাম? সেম পাইলাম। এই কথাগুলো তোমরা বাংলায় সুন্দর করে লিখবা, হ্যাঁ? তাহলে অতএব বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস দুটির মোলার আয়তন একই হবে। এটা গেল ঘ নাম্বার। বুঝতে পারছো? আবারও বলতেছি, মোলার আয়তন বলতেই বুঝাবে যে 1 মোলের আয়তন। মোলার আয়তন মানে 1 মোলের আয়তন। আর 1 মোলের আয়তন যেহেতু আমাদের নির্ণয় করতে হবে, সুতরাং নাইট্রোজেন ডাইঅক্সাইডের 1 মোল যা, অক্সিজেনেরও 1 মোল, দুইটাই কি নির্দেশ করতেছে? 1 মোলে নির্দেশ করতেছে। আর আমরা জানি কি যে কোনো মৌল বা যৌগই হোক, তাদের 1 মোলে সমান সংখ্যক অণু এবং সমান আয়তন থাকে। সমান সংখ্যক অণু এবং সমান আয়তন থাকে। শুধু ভরের ক্ষেত্রে তাদের আণবিক ভরটা ভিন্ন হয়, মানে ভরটা আলাদা হয়। বাট যদি তারা 1 মোল হয়, তাদের অণুর সংখ্যা এবং আয়তনটা একই থাকে। তাহলে এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং অক্সিজেন দুইটারই যেহেতু 1 মোল বলছে, তার মানে এদের অণুর সংখ্যাও সমান হবে, আয়তনও সমান হবে। এখানে আমাদের যেহেতু আয়তন চাইছে, তাই আমরা বলবো আয়তন সমান হবে। এগুলা বাংলা কথা, এগুলা বোঝানোর ওইভাবে কিছুই নাই। যেটুকু বোঝানোর দরকার ছিল বুঝে দিছি, বাকিগুলো তোমরা সুন্দর করে লিখবা। যে কথাগুলো বলছি এগুলো সুন্দর করে সাজিয়ে লিখবা। তাহলে 2 নাম্বারও শেষ। পরেরটাতে আসো। আবারও বলতেছি, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন 100% আসবে, 100% আসবেই। ঠিক আছে? এবং প্রথমে যেরকম পাত্র দিয়ে করালাম, এই পাত্র দিয়ে এই চ্যাপ্টার থেকে ম্যাথ বেশি আসে। আসো দেখো 3 নাম্বার বলছে, 10ম শ্রেণীর ছাত্র রাফিদ ল্যাবরেটরিতে উপযুক্ত পরিবেশে 30 গ্রাম নাইট্রোজেন গ্যাসের সাথে 20 গ্রাম অক্সিজেন গ্যাস মেশালো। বিক্রিয়ার ফলে পাত্রে NO2 গ্যাস উৎপন্ন হলো। তাহলে কি বলছে? নাইট্রোজেন গ্যাস এবং অক্সিজেন গ্যাস। দেখি নীলকালি লেখে কিনা। 3 নাম্বার কোশ্চেন, হ্যাঁ? নাইট্রোজেন গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস মিলে কি পাইছে? নাইট্রোজেন মনোক্সাইড পাইছে, উৎপন্ন করলো। এখানে নাইট্রোজেন কতটুকু নিছে? নাইট্রোজেন নিছে 30 গ্রাম, অক্সিজেন নিছে 20 গ্রাম। আচ্ছা, বুঝলাম। বলছে উৎপন্ন গ্যাসটির 10 গ্রামে কতটি অণু বিদ্যমান? উৎপন্ন গ্যাস মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডে 10 গ্রামে কতটি অণু বিদ্যমান? তাহলে একটু দেখো, গ নাম্বারটা যদি করে দেই। এখানে কিসের কথা বলছে? অণুর কথা বলছে। যেহেতু অণুর কথা বলছে, তার মানে কিসের মান নির্ণয় করা লাগবে? এন এর মান নির্ণয় করা লাগবে। এন এর মান নির্ণয় করতে গেলে অবশ্যই এন এর মান লাগবে 6.023 ইন্টু 10⁻23t। এরপরে কি থেকে বলছে? 10 গ্রাম বলছে। তাহলে কি প্রদত্ত ভর দেওয়া আছে 10 গ্রাম। তাহলে ভর যদি থাকে, তাহলে কি আণবিক ভরও লাগবে। নাইট্রোজেন মনোক্সাইডের আণবিক ভর কত? নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16। তাহলে 14 16 কত হয়? 30। তাহলে কত? 30 গ্রাম। আমরা জানি কি? আমরা জানি n ডিভাইডেড na ইকুয়াল w ডিভাইডেড m। n এর মান বের করতে হবে। তাহলে n কে রেখে বাকিগুলো পার করে দাও। w ইন্টু na ডিভাইডেড m। w এর মান কত? 10 ইন্টু n এর মান কত? 6.023 ইন্টু 10⁻23। m এর মান কত? 30। তাহলে কত আসে দেখো। এটা দিয়ে কাটাকাটি করলে আসবে 10 গুণন 6.023 ইন্টু 10⁻23 ভাগ 30 আসবে 2.00767 ইন্টু 10⁻23t। তাহলে 10 গ্রামে কতটি অণু বিদ্যমান? 10 গ্রামে এতটি অণু বিদ্যমান।
এরপর থেকে এই টাইপের যে ম্যাথগুলো আসবে সেগুলো আমি স্কিপ করবো, তোমরা বাড়ির কাজ করবো। আশা করি তোমরা এগুলো পারবা। মিশালাম। ঘ নম্বরে কি বলছে দেখো, ঘ নম্বরে বলছে যে রাফিদের নেওয়া গ্যাস দুটি বিক্রিয়ার পর কোনো বিক্রিয়ক কি পরিমাণে অবশিষ্ট থাকবে বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা যদি বিক্রিয়াটা একটু লিখি, আমি চাচ্ছিলাম বারবার কালো কলমটা নিতে, বুঝছো, কিন্তু কালোটা তো নাই। নাইট্রোজেন ডাইঅক্সাইড মানে নাইট্রোজেন গ্যাস আর অক্সিজেন গ্যাস মিলে নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করলো, ঠিক আছে। তাহলে এখানে অবশিষ্ট থাকবে কিনা, কোনটি শেষ হবে, এই কথাগুলো যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এখানে লিমিটিং বিক্রিয়ক নির্ণয় করতে বলছে। কিভাবে নির্ণয় করব দেখো, এখানে বিক্রিয়া করে আমরা যেটা পাইলাম এটা যদি সমতা করি তাহলে এটা আসে সমতা। প্রথমে অবশ্যই সমতা করতে হবে, সমতা করে তার ভরগুলো নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে নাইট্রোজেন কত, নাইট্রোজেন গ্যাসের ভর 28, অক্সিজেনের কত 32। তাহলে 32 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন লাগে 28 গ্রাম, অথবা 28 গ্রাম নাইট্রোজেনের জন্য অক্সিজেন লাগে 32 গ্রাম। তাহলে আমরা একটু লিখি, 32 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন লাগে 28 গ্রাম। তাহলে 32 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন কতটুকু লাগলো, 28 গ্রাম। বাট এখানে আমাদের কি আলাদা একটা মানে নেওয়া আছে না, নাইট্রোজেন কতটুকু নেওয়া আছে, নাইট্রোজেন নেওয়া আছে 30 গ্রাম, অক্সিজেন নেওয়া আছে 20 গ্রাম। এটা কি প্রদত্ত মান, তাই না, এটা বলা আছে যে এতটুকু নেওয়া আছে। তাহলে বের করি দেখি 20 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন কতটুকু লাগে, তাহলেই তো আমরা বুঝবো যে কোনটা বাঁচবে, তাই না। যদি 20 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন 28 চেয়ে বেশি লাগে তাহলে কি অক্সিজেন বেঁচে যাবে, আর 20 গ্রাম নাইট্রোজেনের জন্য অক্সিজেনের জন্য যদি নাইট্রোজেন 28 কম লাগে তাহলে কি নাইট্রোজেন বেঁচে যাবে। দেখি তাহলে ঐকিক নিয়ম করছো না, সেটা করো। 1 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন লাগবে 28/32 গ্রাম। অতএব অক্সিজেন কত গ্রাম নিছে, 20 গ্রাম। তাহলে 20 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন লাগবে 28 গুণন 20/32 গ্রাম। তাহলে 28 গুণন 20/32 করো, কত আসে, 28 গুণন 20/32 17.5 গ্রাম। কতটুকু লাগবে, 17.5 গ্রাম। তাহলে 20 গ্রাম অক্সিজেনের জন্য নাইট্রোজেন লাগতেছে 17.5 গ্রাম, বাট আমরা নাইট্রোজেন নিছি কতটুকু, 32 গ্রাম। তাহলে অতএব নাইট্রোজেন লাগবে 17 গ্রাম, নেওয়া আছে 30 গ্রাম, তাহলে নাইট্রোজেন বেশি হবে না কম হবে, অবশ্যই বেশি হবে। তাহলে অতএব নাইট্রোজেন অবশিষ্ট থাকবে 30 বিয়োগ 17.5। তাহলে 30 বিয়োগ 17.5 করলে কত আসে, 12.5 গ্রাম। দেখো এই প্রশ্নে তোমাদেরকে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক যদি বলি, এখানে যদি বলি আমি এই বিক্রিয়াতে লিমিটিং বিক্রিয়ক কোনটা, মনে রাখবা যেটা শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। একটু পয়েন্ট দিয়ে যদি লিখে দেই, যেটা শেষ হবে সেটাই লিমিটিং বিক্রিয়ক, যেটা শেষ হবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। তাহলে এই বিক্রিয়া শেষ হয়েছে কি, অক্সিজেন শেষ হয়েছে না নাইট্রোজেন শেষ হয়েছে, অক্সিজেন শেষ হয়েছে, কারণ কি নাইট্রোজেন বেশি হয়েছে। তাহলে যেহেতু অক্সিজেন শেষ হয়েছে তার মানে এই বিক্রিয়া লিমিটিং বিক্রিয়কও যদি প্রশ্ন করতে যে কোনটি লিমিটিং বিক্রিয়ক এবং কোনটি অবশিষ্ট থাকবে, তাহলে লিমিটিং বিক্রিয়ক অক্সিজেন আর অবশিষ্ট থাকবে নাইট্রোজেন। আশা করি এই কোশ্চেনও তোমাদের হয়ে গেছে। পরটাতে আসো, 4 নাম্বার। দেখো 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে তোমরা পড়ো, আমি বোর্ডটা পরিষ্কার করি। 4 নাম্বার কোশ্চেনে বলছে নিম্নে একটি যৌগের শতকরা সংযুতি দেওয়া হলো, কি কার্বন 40%, হাইড্রোজেন 6.67% এবং অক্সিজেন 53.33%, এবং আণবিক ভর বলা আছে 180। মনে রাখবা
আণবিক ভরের জায়গায় অনেক সময় বাষ্প ঘনত্বও দেওয়া থাকতে পারে। কি দেওয়া থাকতে পারে? বাষ্প ঘনত্ব। বুঝতে পারছো? যদি বাষ্প ঘনত্ব দেওয়া থাকে, মনে রাখবা বাষ্প ঘনত্বের সাথে আণবিক ভরের যদি সম্পর্ক করি, তাহলে বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্ক, সেটা কি? আণবিক ভর সমান সমান 2 গুণন বাষ্প ঘনত্ব। মানে বাষ্প ঘনত্বকে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? আণবিক ভর পাবো। অনেক সময় বলা থাকে বাষ্প ঘনত্ব, যেমন এটাতে যদি বাষ্প ঘনত্ব বলতো তাহলে বলতো যে এর বাষ্প ঘনত্ব 90। তাহলে 90 যদি বাষ্প ঘনত্ব বলে আণবিক ভর কত হবে? বাষ্প ঘনত্বকে আমরা 2 দ্বারা গুণন করলে কি পাবো? আণবিক ভর পাবো। লেখা কি দেখা যাচ্ছে সবুজ কালার? হ্যাঁ, দেখা যায়। তাহলে 2 দ্বারা গুণন করলে আমরা কি পাবো? বাষ্প ঘনত্ব পাবো। তো সেটা থাক, বাষ্প ঘনত্ব এখানে আমরা দেখলাম এই জিনিসটা, যেহেতু আমাদের এখানে বাষ্প ঘনত্ব নেই, আণবিক ভরই ডিরেক্ট দেওয়া আছে, তার মানে এখানে আমাদের গুণন করার কোনো ঝামেলা নেই। দেখো বলছে উদ্দীপকের উল্লেখিত মৌলগুলোর শতকরা সংযুতি থেকে যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে বলছে। তাহলে দেখো আণবিক সংকেত নির্ণয় করার যে প্রসেসটা সেটা পুরাটাই আমাদেরকে এখানে দেখতে হবে। এই প্রসেসটা সবাই মনোযোগ দিয়ে দেখবা। এটা যদি দেখো তাহলে স্থূল সংকেত নির্ণয় করতে পারবা, আণবিক সংকেত নির্ণয় করতে পারবা। স্থূল সংকেত এবং আণবিক সংকেত যেটাই বলি না কেন, নির্ণয় করার প্রথম যে শর্তটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। কি করব? শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি। তাহলে কি আছে? কার্বনের কত? 40। 40 ভাগ কার্বনের ভর কত? 12। ঠিক আছে? তাহলে 40কে 12 দ্বারা ভাগ করো, কত আসে? 40 ভাগ 12 আসে হচ্ছে 3.33। তাহলে 3.33। এরপরে কি আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের হচ্ছে 6.67 ভাগ হাইড্রোজেনের ভর কত? 1। তাহলে কত আসে? 6.67। এরপরে কি আছে? অক্সিজেন কত? 53 ভাগ 3.33 ভাগ অক্সিজেনের কত? 16। তাহলে 53.33 ভাগ 16, এটাও আসে কি? 3.33। তাহলে এটা আসলো। আচ্ছা, তাহলে কি করলাম? শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করলাম। ভাগ করলে কি আমরা একটা ভাগফল পাইলাম না সবগুলার? এরপরের কাজ কি? সবচেয়ে, এটা গেল 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ। সবচেয়ে ছোট ভাগফল দ্বারা সকল ভাগফলকে পুনরায় ভাগ করি। তাহলে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা ভাগফলকে পুনরায় কি করি? ভাগ করি। তাহলে এখানে বলো তো সবচেয়ে ছোট ভাগফল কোনটা? এটা আর এটা কি? এই দুইটাই ছোট এবং দুইটাই সমান, তার মানে দুইটাই কি? সবচেয়ে ছোট ভাগফল। তাহলে আবার দেখো কার্বনের ক্ষেত্রে কার্বনের ভাগফল কত? 33.33 ভাগ সবচেয়ে ছোট কত? সরি 3.33 বা 3.33। সবচেয়ে ছোট এটা কার্বনের এটা, তাহলে ওটা দ্বারা এটা ভাগ করলে কত আসে? 1। এরপরে আবার এই পাশে যদি লিখি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে? 6.67 ডিভাইডেড 33.33। দেখো এখানে যখন 6.67কে তোমরা 3.33 দ্বারা ভাগ করবা তখন 2.003 আবার 003 এভাবে ধারাবাহিকভাবে আসে। বাট মনে রাখবা যখন ভাগফল ছোট ভাগফল দ্বারা সব ভাগফলকে ভাগ করব তখন আমরা সর্বদাই পূর্ণ সংখ্যায় নিব। তাহলে এখানে শুধু কি নিব? 2 নিব। এরপরে দেখো এরপরে কি আছে? আছে হচ্ছে অক্সিজেন। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আবার কি? 3.33 ভাগ অক্সিজেনের ওই ছোটটা ভাগ করলেই 3.33, তাহলে কত আসে? 1। তাহলে কি সবচেয়ে
ছোট ভাগফলটা আমরা কি করলাম, দ্বারা সকল ভাগফলকে ভাগ করলাম। এখন দেখো সবগুলাকে পূর্ণ সংখ্যা পাইছি। 3 নম্বর স্টেপে কি করব, প্রাপ্ত পূর্ণ ভাগফলগুলো মৌলের সংকেতের ডান পাশে বসিয়ে স্থূল সংকেত নির্ণয় করি। তাহলে কি বলছে, প্রাপ্ত ভাগফল পূর্ণ ভাগফলগুলো মৌলের সংকেতের ডান পাশে বসিয়ে স্থূল সংকেত নির্ণয় করি। তাহলে অতএব স্থূল সংকেত ইকুয়াল কি কি আছে, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন, কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন। কার্বনের কত আসছে 1, হাইড্রোজেনের কত আসছে 2, অক্সিজেনের কত আসছে 1। তাহলে 1 2 1 এভাবে পাইলাম। 4 নাম্বার হচ্ছে ভাগফল যদি 1 আসে সেটা লেখার দরকার নাই। ভাগফল 1 আসলে সেটা লেখার প্রয়োজন নেই। তাহলে আলটিমেটলি সংকেতটা কি আসবে, CH2O। এই যে সংকেতটা পেলাম এটা কিসের সংকেত, এটাই হচ্ছে এই যৌগটার স্থূল সংকেত। এখন দেখো এখানে মজার ব্যাপার হচ্ছে এই উদ্দীপকটাতে ঘ নাম্বারটাই হবে গ নাম্বারের জায়গায়, গ নাম্বারটা হবে ঘ নাম্বারের জায়গায়। ঠিক আছে, এখানে একটু মিস্টেক হয়েছে আমাদের, ঘ নাম্বারটা গতে দিবা, গটা ঘতে দিবা। তাহলে দেখো ঘ নাম্বারটা কি বলছে, উদ্দীপকে উল্লেখিত যৌগের শতকরা সংযোগ থেকে স্থূল সংকেত নির্ণয়ের নিয়মগুলো বিশ্লেষণ করো। এই যে দেখো প্রত্যেকটা নিয়ম লিখে লিখে আমি বের করে দিছি না, এই জিনিসটা এই পর্যন্ত লিখলেই তোমাদের ঘ নাম্বারটা শেষ। এখন আসো গ নাম্বারটা। গ নাম্বারটা কি এখন দেখো, বলছে আণবিক সংকেত নির্ণয় করতে। তাহলে এখানে স্থূল সংকেত কি পাইলাম, CH2O। স্থূল সংকেত ওটা থাক, এখন ওটা থেকে আসো আণবিক সংকেত নির্ণয় করব। তাহলে দেখো এখন আমরা বলতে পারি হচ্ছে এটা এখন ঘ নাম্বার দেখতেছি, তাই না? ঘ নাম্বারটা কি, ঘ নাম্বারটা বলছে আণবিক সংকেত নির্ণয় করো। মানে এখানে তো বললাম এটা উল্টে গেছে, তার মানে এটাই ঘ এটা গ, তাহলে গ শেষ, এখন ঘ নাম্বারে আসো। বলছে আণবিক সংকেত নির্ণয় করো, তাহলে স্থূল সংকেত এটা পাইছি। তাহলে ধরি স্থূল ভরের চেয়ে আণবিক ভর n গুণ বেশি। কি বললাম, স্থূল ভরের চেয়ে আণবিক ভর n গুণ বেশি। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, স্থূল ভর কি পাইছি, CH2O, এটা n ইকুয়াল 180। মানে এটাকে n দ্বারা কি করলাম, গুণন করলাম। গুণন করলে আমরা কি পাইলাম, দেখা যায় কি, হ্যাঁ দেখা যায়, এটাকে n দ্বারা গুণন করলে আমরা কি পাইলাম, 180 পাইলাম, তাই না? তাহলে এখানে কার্বন কত 12, কার্বন 12 যোগ হাইড্রোজেনের 1 গুণন 2 যোগ অক্সিজেনের 16, এটা পাইলাম, তাই না? ইকুয়াল 180। এর সাথে কি আছে, n আছে। তাহলে এখান থেকে n এর মানটা বের করো। তাহলে 12 প্লাস 2 প্লাস 16 180। তাহলে 20n ইকুয়াল 180। এরপরে n ইকুয়াল কি 180 ভাগ 20, অতএব n ইকুয়াল এখানে কি এটা ঠিক আছে, কার্বনের 12 অক্সিজেনের 16 ঠিকই তো আছে, 9 কত আসে 9, n সমান সমান কত 9। তাহলে n সমান সমান যদি 9 আসে, দাঁড়াও একটু,
এখানে n এর মান 9 আসবে না, এখানে আমি কোনো একটা জায়গায় হিসাবে কিছু একটা ভুল হয়েছে। দেখো এখানে যোগ করতে ভুল হয়েছে। এখানে হচ্ছে 12 আর 2 কত 14, 14 আর 16 কত হয় 30। তাহলে এখানে n এর মানটা কত আসবে 180 ভাগ 30। তাহলে n সমান সমান কত আসে 3 6 18, তাহলে 6। n এর মান কত আসবে 6। তাহলে ধরলাম স্থূল ভর এর চেয়ে আণবিক ভর n গুণ বেশি, তাহলে স্থূল সংকেতের চেয়ে আণবিক সংকেত n গুণ বেশি। তাহলে অতএব স্থূল সংকেতের চেয়েও আণবিক সংকেত n গুণ বেশি। যেহেতু n গুণ বেশি তাহলে কি CH2O, CH2O এর সাথে কি n গুণন অবস্থা আছে, মিলে কি এর স্থূল ভরটা হবে, তো আণবিক ভর হবে, তাই না? সরি, আণবিক সংকেত, আণবিক সংকেত। যদি তাই হয় তাহলে nটা এর সাথে গুণন করে দাও, CnH2nOn ইকুয়াল কি আণবিক সংকেত। এখন n এর মান বসাও, n এর মান কত পাইছো 6, সেই n এর মানটা বসে দাও। তাহলে C6H 2 × 6 কত হয় 6 দুগুণে 12, আমি একবারেই লিখে দিলাম। তাহলে 12 ও 6 এটাই কি আণবিক সংকেত। তাহলে নিম্নে আণবিক সংকেত কত C6H12O6। এটা কিসের সংকেত বলো তো, সবাই কমেন্টে জানায় তো। তোমাদের জীববিজ্ঞানে আছে, এটা কিসের সংকেত? সালোক সংশ্লেষণের একটা উপাদান, বলেই দিলাম, সব বলিও। তাহলে আশা করি স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় সহজ। স্থূল সংকেতটা বের করবা, বের করার পরে ধরে নিবা যে স্থূল সংকেতটা আণবিক সংকেতের চেয়ে n গুণ বেশি। তাহলে কি হবে, এই nটা স্থূল ভরের সাথে গুণন করে দিবা, দিয়ে আণবিক ভরের সমান করবা, সেখান থেকে n এর মান নির্ণয় করবা, করে n যেহেতু স্থূল সংকেতের সাথে গুণন আছে, সেই nটা সবার সাথে গুণন করে দিলে আণবিক সংকেত পাবা। দেন n এর মানটা সব জায়গায় বসে দিবা, তাহলে কিসের মান পাবা, তাহলে আণবিক সংকেতের মানটা পাবা। এরপরে আসো, এটা মুছে দিলাম। পরের ম্যাথে আসো। পরেরটাতে বলছে কি, নিচের রাসায়নিক সমীকরণ লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড, হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে H2O তৈরি করছে। বলছে উদ্দীপকের প্রথম বিক্রিয়া থেকে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম অক্সিজেনের ভর নির্ণয় করো। তাহলে দেখো এটা কত নাম্বার 5 নাম্বার। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করতেছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে দেখো বিক্রিয়াটা সমতা করতে হবে, সমতা করলে দুইটার সামনে 2 যায়, তাহলে বিক্রিয়াটা সমতা হয়। এখানে তাহলে দেখো ম্যাগনেসিয়ামের ভর কত আমরা জানি, ম্যাগনেসিয়াম 24, তাহলে 24 দুগুণে 48, তাহলে এখানে 48 গ্রাম ম্যাগনেসিয়াম লাগছে, অক্সিজেন লাগছে 32 গ্রাম, মিলে কতটুকু তৈরি হয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে ম্যাগনেসিয়ামে 24, অক্সিজেনের 16, 40 গুণন 2, তাহলে কত 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয়েছে। বলছে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করতে প্রয়োজনীয় ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের ভর নির্ণয় করো। তাহলে এখানে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড সবগুলো থেকে তৈরি হয়েছে, তাহলে এখানে যদি 40 গ্রাম করি, তাহলে অক্সিজেন কতটুকু লাগতেছে, এরও অর্ধেক হবে এবং এটারও অর্ধেক হবে। হিসাবটা যদি আমি একটু দেখাই, দেখো তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন 48 গ্রাম। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন কত 48 ভাগ 80 গ্রাম। অতএব 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য ম্যাগনেসিয়াম প্রয়োজন কত 48 গুণন 40 ভাগ 80 গ্রাম। ক্যালকুলেশন করলে দেখবা 24 গ্রাম আসবে। বুঝতে পারছো? এই সেম ভাবেই তোমরা অক্সিজেনেরটাও বের করবা। তাহলে 40 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য অক্সিজেন প্রয়োজন হবে কতটুকু, দেখো আমি লিখেই দেই, প্রয়োজন হবে 16 গ্রাম। ওই এই নিয়ম ফলো করে এই অক্সিজেনেরটা বের করবা, দেখবা 16 গ্রাম আসবে, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা গেল গ নাম্বার। এরপরে আসো ঘ নাম্বার। ঘ নাম্বার বলছে কি,
ঘ নাম্বারটা বলছে উদ্দীপকের উভয় বিক্রিয়ায় অক্সিজেনের মোল সংখ্যা সমান নয়, উক্তিটির সপক্ষে যুক্তি উপস্থাপন করো। উদ্দীপকের উভয় বিক্রিয়ায় অক্সিজেনের মোল সংখ্যা সমান নয়, উক্তিটির সপক্ষে যুক্তি করো। আচ্ছা, সমান নয় এই যুক্তি আমাদের দেখাইতে হবে, তাই না? তাহলে কিভাবে দেখাইতে পারি দেখো, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা 1 নম্বর বিক্রিয়া। আর 2 নম্বর বিক্রিয়া কি বলছে, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে H2O তৈরি করছে। এই বিক্রিয়াটাকে আমরা সমতা করতে পারি এইভাবে, এটাকেও সমতা করতে পারি এইভাবে, অথবা এটাকে আরেকভাবে সমতা করতে পারবো, সেটা কি, সামনে হাফ দিয়ে। এখন আমাদের দেখো এখানে বলছে সমান নয়, এটাই প্রমাণ করতে হবে। তাহলে যেহেতু বলছেই দুইটা সমান নয়, তার মানে আমাদেরকে সমতাটা আলাদাভাবে করতে হবে। তাহলে এখানে দেখো অক্সিজেন কতটুকু লাগছে, 1 নঙে অক্সিজেন লাগছে 1 মোল, 2 নঙে অক্সিজেন লাগছে কত, হাফ ইন্টু 1 মানে কি 0.5 মোল। তাহলে এখানে 1 নম্বর বিক্রিয়ায় লাগছে 1 মোল আর 2 নম্বর বিক্রিয়ায় লাগছে 0.5 মোল। তার মানে কি দুইটার মানে উদ্দীপকের উভয় বিক্রিয়ায় অক্সিজেনের মোল সংখ্যাটা সমান নয়, সেটা তো আমরা এখান থেকে বুঝলাম। সমান নয় আবার সমান দুইটাই হইতে পারে, বাট এখানে আমাদের যেহেতু বলছেই সমান নয়, এই উক্তিটাই প্রমাণ করতে বলছে, সুতরাং আমরা এই দুইটার সমতা আলাদা আলাদাভাবে করলাম। ঠিক আছে, তোমরাও তাই করবা, আলাদা আলাদাভাবে করবা। এটার সামনে 2, এটার সামনে যদি 2 দাও তাহলে এটার সামনে হাফ দিবা, আবার এটার সামনে 2, এটার সামনে 2 দিলে এটার সামনে হাফ দিবা, দিয়ে বিক্রিয়াটা সমাধান করবা। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই জিনিসটা নিয়ে আর কথা না বাড়াইতে চাই, কারণ ম্যাথ আরো অনেক কাছে অনেক প্র্যাকটিস করতে হবে। দেখো পরেরটাতে আসো। 6 নম্বরটা বলছে কি, পানি ও নাইট্রোজেন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রিক অ্যাসিডের আণবিক সংকেতে তার উপাদান মৌলগুলোর শতকরা সংহতি প্রকাশ পায়। আচ্ছা, তার উপাদানগুলোর শতকরা সংহতি প্রকাশ পায়, আবার তার উপাদান মৌলগুলোর শতকরা সংহতি থেকে আণবিক ভর বের করা যায়। আচ্ছা ঠিক আছে, বুঝলাম কি কি বলছে 6 নম্বরের ক্ষেত্রে। 6 গ নম্বরে কি কি বলছে দেখো, 6 গ নম্বরে বলছে পানি ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে H2O পানি ও নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে HNO3 আর নাইট্রিক অ্যাসিড আর কি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে, তাই না? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো। বলছে কি উদ্দীপকে উৎপাদিত যৌগের শতকরা সংযুতি নির্ণয় করো। এই পাশে লাইটের রিফ্লেক্ট আসে তো, যার কারণে দেখা যায় না ভালো মতো। উদ্দীপকে উৎপাদিত যৌগের শতকরা সংযুতি নির্ণয় করো। আচ্ছা, শতকরা সংযুতি নির্ণয়ের একটা সূত্র আছে, লিখে নাও সবাই। শতকরা সংযুতি ইকুয়াল পারমাণবিক ভর ইন্টু পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর ইন্টু পারমাণবিক সংখ্যা ভাগ আণবিক ভর ইন্টু 100%। তাহলে শতকরা সংযুতি নির্ণয় সূত্র কি, পারমাণবিক ভর ইন্টু পারমাণবিক সংখ্যা ডিভাইডেড আণবিক ভর ইন্টু 100%। বলছে উদ্দীপকে উৎপাদিত যৌগের, এখানে উৎপাদিত যৌগটা কি, HNO3। তাহলে HNO3 তে হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেনের শতকরা সংযুতি নির্ণয় করতে বলছে। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি কিভাবে, এই সূত্র অ্যাপ্লাই করো। তাহলে অক্সিজেনের শতকরা সংযুতি কত, পারমাণবিক ভর, অক্সিজেনের পারমাণবিক ভর কত, 16 আছে কয়টা, এখানে অক্সিজেন 3টা আছে। আণবিক ভর কত, এটার আণবিক ভর কত, হাইড্রোজেনের 1, নাইট্রোজেনের 14, অক্সিজেনের 16 গুণন 3, তাহলে কত আসে 15 প্লাস
16 32 48, তাহলে 15 প্লাস 48 করলে 73, তাহলে ভাগ 73 কত আসে দেখো। 73 না, সরি 63, 63। এক যোগ 14 যোগ 16 গুণন 3 একবারে করি, 63 আসছে। তাহলে কত? অক্সিজেনের 16 গুণন 3 ভাগ 63, তাহলে কত আসবে? ইন্টু যে আবার 100% আছে সেটাই তো দেওয়া হয়নি, ইন্টু 100%, তাহলে ইন্টু 100, 76.19%। এটা কিসের গেল? অক্সিজেনের। এরপরে কি আছে? তোমরা শুরু থেকে একটা থেকেও করতে পারো, বুঝছো? আবার হাইড্রোজেনের শতকরা সংযুতি কত হবে দেখো। হাইড্রোজেনের শতকরা সংযুতি হবে, হাইড্রোজেনের ভর 1 আছে একটা, ভাগ 63 ইন্টু 100%, তাহলে কত হবে? (63) 1.59%। আরেকটা কি আছে? নাইট্রোজেনের শতকরা সংযুতি কত হবে? নাইট্রোজেন আছে কয়টা? নাইট্রোজেনের ভর কত? 14, আছে একটা, ভাগ 63 ইন্টু 100%, তাহলে কত? 14 গুণন 1 ভাগ 63 গুণন 100, 23.82%। তাহলে দেখো এখানে আমাদের এখন যদি যোগ করি 76.19 যোগ 1.59 যোগ 23.82, হিসাব কি ঠিক আছে সবটা? 82 না, এখানে 81, হ্যাঁ আমি ভুল লিখছি, 01 আসছে, এখানে 81। তাহলে দেখো কত আসে। এটা আবার যদি করি 16 গুণন 3 গুণন 100 ভাগ 63, 76.19 1.59, ঠিক আছে, চোদ্দ আছে একটা, 22.22, এটা ভুল গেছে, হ্যাঁ 22.22%। তাহলে এখন দেখো এগুলা যদি আমরা যোগ করি 76.19 যোগ 1.59 যোগ 22.22, 100%। তিনটা যোগ করে কত আসলো? 100%। তোমরা বের করার পরে সবগুলো যোগ করে দেখবা কত আসে। হ্যাঁ, যদি সবগুলো যোগ করে 100 আসে তাহলে বুঝবা ঠিক আছে, কারণ শতকরা সংযুতি মানে কি 100। তাহলে আমরা এটা কি দেখলাম? এটা দেখলাম যে শতকরা সংযুতি অক্সিজেনের কত 76.19%, হাইড্রোজেনের কত 1.59%, আর নাইট্রোজেনের কত 22.22%। অফলাইনে হয় কি, অফলাইনে ক্যালকুলেশনগুলো আমি করি না, তো এখানে বক্স করে দেয়, যে স্টুডেন্টদেরকে বলি তোমরা ক্যালকুলেশন করে বের করো, তো যার কারণে ওরা তখন বের করে, আমার ক্যালকুলেশন করা লাগে না, যার কারণে সময়টাও খুব কম লাগে। কিন্তু অনলাইনে হয় কি, আমি একাই এখানে ক্লাস নিচ্ছি, আমার সামনেও কেউ নাই, সুতরাং যদি দুই একটা ক্যালকুলেশন ভুলও যায় তো তখন সেটা বোঝা যায় না। তাই তোমরা ক্যালকুলেশন যদি ভুল যায় এটা নিয়ে মানে আপসেট হওয়ার কিছুই নাই। আমিও মানুষ, আমিও ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, যদি কোনো ক্যালকুলেশন ভুল হয় তোমরা সেই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর চাপে ঠিক করে নিও। হ্যাঁ, তো দেখো এটাও শেষ। 6 নম্বর, 6-এর ঘ নাম্বার কি বলছে দেখো। 6-এর ঘ নাম্বার বলছে উদ্দীপকের বিক্রিয়াটিকে রাসায়নিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করে এবং সমতাকরণের মাধ্যমে রাসায়নিক সমীকরণ সমতাকরণের কৌশল বর্ণনা করো। আচ্ছা, বিক্রিয়াতে কি কি ছিল? H2O আর নাইট্রোজেন ডাইঅক্সাইড মিলে কি কি করছে? নাইট্রিক অ্যাসিড বলছে আর হাইড্রোজেন গ্যাস বলছে, তাই না? তাহলে এখানে দেখো বিক্রিয়া যদি করা হয়
এ পাশে হাইড্রোজেন কয়টা আছে? এ পাশে হাইড্রোজেন এখানে আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে এখানে দুইটা করো, হইলো। নাইট্রোজেন কয়টা হলো? দুইটা, তাহলে এখানেও নাইট্রোজেন দুইটা করো, তাহলে নাইট্রোজেন দুইটা হলো, হাইড্রোজেনও দুইটা হলো। অক্সিজেন কয়টা হয়েছে? 6টা, বাট এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা আর একটা 5টা, তাহলে এখানে 2 দ্বারা গুণ করো, কয়টা হলো? অক্সিজেনও 6টা হলো। আবার হাইড্রোজেন কয়টা হলো এখানে টোটালে? হাইড্রোজেন হলো 4টা, তাহলে এখানে আরো 2টা হাইড্রোজেন এক্সট্রা হলো, তাহলে এখানে কি হাইড্রোজেনটাও সমতাকরণ হয়ে গেল। এই যে সমতাকরণের নিয়ম, এটা তোমাদের মেইন বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ওখান থেকে পড়বা। আমি বলি কি, সমতাকরণের নিয়মটা সর্বপ্রথম হচ্ছে প্রদত্ত বিক্রিয়ক সমূহ একত্রে লিখে আমরা বিক্রিয়াটা সুন্দরভাবে সম্পন্ন করব। এরপরে বিক্রিয়ক এবং উৎপাদের ভিন্ন ভিন্ন মৌল বা যৌগগুলোকে বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করে সমতাকরণ করব। সমতাকরণ হয়ে গেলে মাঝখানে তীর চিহ্নটা তুলে দিয়ে মাঝখানে সমান চিহ্ন দিব। এরপরে কি করব, তীর চিহ্ন তুলে দিয়ে সমান চিহ্ন দিলে আমাদের বিক্রিয়াটা সমতা হয়ে যাবে। আর সর্বপ্রথম বড় যৌগগুলার পরমাণুর সংখ্যা সমতা করব, দেন ছোট যৌগ মানে ছোট যৌগ বা অণুর যে পরমাণু থাকবে তাদের সংখ্যা সমান করব। এখন দেখো এখানে কিভাবে হলো, আমি আগে বড় যৌগটা এখানে সবচেয়ে কি নাইট্রিক অ্যাসিড, তাহলে নাইট্রোজেন এখানে হচ্ছে হাইড্রোজেনের সাথে কম্পেয়ার করছি, এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে আছে কয়টা? একটা, তাহলে এখানে 2টা করো, তাহলে এখানেও 2টা হলো, এখানেও 2টা হলো। নাইট্রোজেন কয়টা আছে? নাইট্রোজেন এখানে তাহলে 2টা হলো, কিন্তু এখানে কয়টা ছিল? একটা, যার জন্য এর আগেও 2 দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে নাইট্রোজেনও 2টা হলো। এরপরে অক্সিজেন কয়টা আছে? 3টা। এ পাশে অক্সিজেন কয়টা আছে? 3 দুগুণে 6, সরি আমি এগুলো আবার তুলে দেই, দেখো এগুলো তুলে দিয়ে পুনরায় দেখাই কিভাবে করছি। প্রথমে এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেন কম্পেয়ার করছি, এখানে হাইড্রোজেন কয়টা? 2টা, এখানে কয়টা আছে? একটা, তাহলে 2 দ্বারা গুণন করলাম, এখানে 2টা হলো। এখানে 2 দ্বারা গুণন করার কারণে এখানে নাইট্রোজেন কয়টা হলো? 2টা, তাহলে এখানে নাইট্রোজেন 2টা করো, 2টা হলো। হওয়ার পরে এখানে অক্সিজেন কয়টা হলো? 3 দুগুণে 6, 6টা হয়েছে না? কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে? 2 দুগুণে 4। বিক্রিয়ার সমতা কি তখন ভুল হয়েছিল নাকি? এখানে তো হাইড্রোজেন গ্যাস, তাই তো বলি, এখানে অক্সিজেন হবে কেন? উদ্দীপক তো হাইড্রোজেন গ্যাস বলছে, তাই তো বলি। তাহলে এখানে দেখো আবার বলি, এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা, এখানে কয়টা? 2টা, তাহলে এখানেও 2টা করে দাও। এখানে হাইড্রোজেন 2টা হলো, হাইড্রোজেন 2টা হওয়ার ফলে নাইট্রোজেন এখানে কয়টা হলো? 2টা হলো, তাহলে এর সামনেও 2 দাও, নাইট্রোজেনও 2টা হলো। অক্সিজেন কয়টা হলো? তাহলে 3 দুগুণে 6টা, কিন্তু এখানে অক্সিজেন কয়টা আছে? 2 দুগুণে 4 আর একে 5, তাহলে এর সামনেও 2 দাও, তাহলে অক্সিজেনও কয়টা হলো? অক্সিজেনও 6টা হলো। বাট অক্সিজেন 6টা হলো, হাইড্রোজেন আবার কয়টা হয়ে গেল? 4টা হয়ে গেল। হাইড্রোজেন যেহেতু এখানে 2টা আছে, তাহলে এই হাইড্রোজেনও এখানে কয়টা আছে? 2টা আছে, তাহলে এর সামনে আর কোনো 2 হবে না, তার মানে বিক্রিয়াটা আমাদের সমতা হয়ে গেছে। দেখো তাহলে এখানে হাইড্রোজেন টোটালে কয়টা? 4টা, এ পাশে হাইড্রোজেন 4টা হয়েছে। অক্সিজেন টোটালে কয়টা? এই পাশে 2 আর 4, 6টা এই পাশে হয়েছে। নাইট্রোজেন কয়টা? 2টা, এই পাশে হয়েছে 2টা। এটাই হচ্ছে সমতাকরণের রুলস। আগে আমি বিক্রিয়াটা ভুল লিখছিলাম, এখানে পানি হবে না, বুঝছো? এখানে শুধু হাইড্রোজেন হবে, ওখানেও তো বলেই দেওয়া আছে এই বিক্রিয়াতে শুধু হাইড্রোজেন হয়। তো এটাই ছিল 6 নম্বরের সমতাকরণের যে নিয়মটা সেটা। পরেরটাতে আসো, 7 নম্বর বলছে কি, যৌগের শতকরা পরিমাণ দেওয়া আছে, আণবিক ভর নির্ণয় করো। এটা করাইছি, আগে করাইছি সুন্দর করে। সো 7-এর গ নম্বরটা হোমওয়ার্ক। এরপরে বলছে যৌগটি থেকে একই কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা সম্ভব কিনা রাসায়নিক যুক্তি সহ। আচ্ছা, ঘ নাম্বার যেটা, এটা হচ্ছে তোমাদের 11তম অধ্যায়ের পড়া। যখন ওই অধ্যায় পড়ব তখন এটা পড়তে পারবা। তার মানে কি, এটা পারবা না? শতকরা পরিমাণকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। পারমাণবিক ভর দ্বারা ভাগ করবো, যে ভাগফলগুলো পাবো সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগফল দ্বারা সবটাকে ভাগ করব। তারপরে মানগুলা হচ্ছে প্রতীকের ডান পাশের নিচে বসে দিলে কি হবে? স্থূল সংকেত পাবো। দেন স্থূল সংকেত থেকে আণবিক ভর n গুণ, ধরলাম যে আণবিক ভরটা স্থূল ভরের চেয়ে n গুণ বেশি, ওইভাবে করে n এর মান বের করে বসে দিবা। এটা করাইছি, যারা বোঝনি ওই কোশ্চেনটা আবার দেখো, দেখে এটা নিজে নিজেই করো, তাহলে বুঝতে পারবা। এরপরে আসো বলছে কি, 8 নম্বরটা নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আনোয়ার উপযুক্ত পরিবেশে 5 গ্রাম হাইড্রোজেন ও 10 গ্রাম ক্লোরিনের মধ্যে বিক্রিয়া ঘটিয়ে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করলো। আচ্ছা, কি হাইড্রোজেন গ্যাস এবং ক্লোরিন গ্যাস দুইটা মিলে এই সেল তৈরি করলো, সমতা সহ আমি বিক্রিয়াটা লিখলাম। হ্যাঁ, সে লক্ষ্য করলো এতে করে একটি মৌলের কিছু পরিমাণ অবশিষ্ট রয়েছে, এর কারণ সম্পর্কে সে রফিক স্যারের কাছে জানতে চাইলো। আচ্ছা,
উৎপাদিত যৌগের শতকরা সংযুতি নির্ণয় করো। শতকরা সংযুতিও দেখাইছি, শতকরা সংযুতি নির্ণয় একটু আগে দেখালাম। শতকরা সংযুতি সমান কি পারমাণবিক ভর ইন্টু পারমাণবিক সংখ্যা ইন্টু 100% ডিভাইডেড আণবিক ভর। এটা যদি তোমাদেরকে একটু দেখেই দেই তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে দেখো, শতকরা সংযুতি 1 গুণন 1, হাইড্রোজেনের সংখ্যা এখানে কয়টা আছে, একটা, হাইড্রোজেন ভরও কত 1, তাহলে 1 গুণন 1। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই এখানে তো সামনে 2 আছে, তাহলে কি আণবিক ভরের সাথে 2 গুণন করব? না ভাইয়া, আণবিক ভরের সাথে কখনো 2 গুণন হয় না। আণবিক ভরটা শুধু যে পরমাণুগুলো আছে সেগুলোর ভর যোগফল, বাট কতটুকু তৈরি হয়েছে সেটার ক্ষেত্রে সমতাকরণের সংখ্যাটা গুণন হয়। তাহলে 1 গুণন 1, আর এর আণবিক ভর কত, ক্লোরিন 36.5, তাহলে 36.5 ইন্টু 100%। এটা যদি ক্যালকুলেশন করি কত আসে দেখো, 100 ডিভাইডেড 36.5, এটা আসে হচ্ছে 2.74%। আর ক্লোরিনের ক্ষেত্রে কত আসবে দেখো, 35.5 ভাগ 36.5 ইন্টু 100%, (97.26%) এটাই হচ্ছে এর শতকরা সংযুতি। এরপরে বলছে রফিক স্যার আনোয়ারকে বিক্রিয়া শেষে কোন উপাদান কি পরিমাণ অবশিষ্ট থাকবে সে বিষয়ে বুঝালেন। কি বুঝালেন? এখানে যেটাই বুঝাক অবশিষ্ট থাকবে যেহেতু কথা আছে, তার মানে এখানে আমাদেরকে বলছে কি আলটিমেটলি লিমিটিং বিক্রিয়কটা বের করা। এই যে লিমিটিং বিক্রিয়ক বের করার ক্ষেত্রে কতটুকু খুনটা উৎপন্ন হলো এই মানটা নির্ণয়ের জন্য আমাদের কি লাগে, এই যে এই দুইটা তখন কাজে লাগে। যেমন দেখো এখানে হাইড্রোজেন কতটুকু লাগছে 2 গ্রাম, ক্লোরিন কতটুকু লাগছে 71 গ্রাম। কারণ কি, কেন এটা হলো 2, হাইড্রোজেনের ভর 1 আছে 2টা, তাহলে 2 দ্বারা গুণ, ক্লোরিনের ভর 35.5 আছে 2টা, 2 দ্বারা গুণ। কতটুকু উৎপন্ন হয়েছে 36, এখানে ভর কত 36.5, তাহলে 36 দুগুণে 72, 73 গ্রাম উৎপন্ন হয়েছে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন থেকে 2 গ্রাম হাইড্রোজেন এবং 31 গ্রাম ক্লোরিন থেকে কত 73 গ্রাম HCl উৎপন্ন হয়েছে। বলছে যে উপযুক্ত পরিবেশে 5 গ্রাম হাইড্রোজেন ও 100 গ্রাম ক্লোরিনের মধ্যে বিক্রিয়া ঘটে হাইড্রোক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে অবশিষ্ট থাকবে কোনটা? তাহলে এখানে দেখি দেখো 71 গ্রাম ক্লোরিনের জন্য হাইড্রোজেন লাগে 2 গ্রাম, অতএব 1 গ্রাম ক্লোরিনের জন্য হাইড্রোজেন লাগে 2 ভাগ 71 গ্রাম, অতএব 100 গ্রাম বলছে তাই না, 100 গ্রাম ক্লোরিন, তাহলে 100 গ্রাম ক্লোরিনের জন্য হাইড্রোজেন লাগবে কতটুকু 2 ইন্টু 100 ভাগ 71 গ্রাম। ক্যালকুলেশন করো কত আসে দেখো, 2 ইন্টু 100 ডিভাইডেড 71, তাহলে কত আসলো 2.8169 গ্রাম। তাহলে লাগবে কতটুকু 2.8869 গ্রাম, আর আছে কতটুকু 5 গ্রাম, তাহলে কি হাইড্রোজেনটা বেশি হবে না? তাহলে অতএব এখানে তাহলে লিমিটিং বিক্রিয়ককে যেটা শেষ হবে সেটাই, তাহলে শেষ হয়েছে কি ক্লোরিন, তাহলে ক্লোরিনটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর হাইড্রোজেন অবশিষ্ট থাকবে সমান সমান কত গ্রাম, 5 মাইনাস 2.8169 গ্রাম। তাহলে 5 মাইনাস 2.8169 গ্রাম, তাহলে 2.1831 গ্রাম। তাহলে হাইড্রোজেন কতটুকু অবশিষ্ট থাকবে 2.1831 গ্রাম। এটাও আশা করি বুঝতে পারছো। পরেরটাতে আসো, বলছে 2.02 গ্রাম ক্যালসিয়াম ও 2.02 গ্রাম হাইড্রোজেনের একটি মিশ্রণকে উত্তপ্ত করলে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম হাইড্রোজেন আণবিক ভর যথাক্রমে এটা বলা আছে। আচ্ছা ঠিক আছে, উদ্দীপকের কোনটি লিমিটিং বিক্রিয়ক? তাহলে আমরা দেখি
ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করছে, ক্যালসিয়াম হাইড্রাইড। বিক্রিয়াটা সমতায় আছে, তার মানে এখানে ক্যালসিয়াম 40 গ্রামের জন্য হাইড্রোজেন লাগছে 2.02, যেহেতু এখানে বলে দিছে 2.02 হ্যাঁ গ্রাম। তাহলে এখানে এখন তোমাদেরকে এখান থেকে বের করতে হবে শেষ হবে কোনটা। এখান থেকে তোমরা দেখবা যে এত গ্রাম হাইড্রোজেনের জন্য ক্যালসিয়াম লাগে কত গ্রাম, 40 গ্রাম। তাহলে অতএব ওখানে কত বলা আছে, ও ডিরেক্ট তো তোমাকে বলেই দেওয়া আছে এখানে, দেখি এত গ্রাম ক্যালসিয়াম ও এত গ্রাম হাইড্রোজেনের একটি মিশ্রণকে উত্তপ্ত করলো। তাহলে হাইড্রোজেন যেহেতু এত গ্রাম আছে আর ক্যালসিয়াম এত গ্রামের জন্য ক্যালসিয়াম লাগবে কতটুকু, 40 গ্রাম, তাই না? তাহলে 2.02 গ্রামের জন্য ক্যালসিয়াম লাগবে 40 গ্রাম, বাট দেওয়া আছে কতটুকু, 2.02 গ্রাম। তাহলে বেশি হবে কিনটা এটা, সেটা তাহলে লেখো 40 গ্রাম ক্যালসিয়ামের জন্য হাইড্রোজেন লাগে 2.02 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়ামের জন্য হাইড্রোজেন লাগবে 2.02 ভাগ 40 গ্রাম। অতএব 2.02 গ্রাম ক্যালসিয়ামের জন্য হাইড্রোজেন লাগবে 2.02 ইন্টু 2.02 ডিভাইডেড 40 গ্রাম। ক্যালকুলেশন করো কত আসে দেখো, 2.02 ইন্টু 2.02 ডিভাইডেড 40, 1.0201 গ্রাম। হিসাব ভুল গেছে একটু, দাঁড়াও। (0.10201 গ্রাম। তাহলে দেখো এখানে উদ্দীপকে 2.02 জন্য হাইড্রোজেন লাগবে এতটুকু, বাট হাইড্রোজেন আছে কতটুকু, 2.02। তাহলে এখানে শেষ হচ্ছে কি, ক্যালসিয়াম শেষ হচ্ছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে ক্যালসিয়াম, তাহলে এটাই শেষ, লিমিটিং বিক্রিয়ক নিয়ে আর করাবো না, লিমিটিং বিক্রিয়ক ক্যালসিয়াম। অতএব হাইড্রোজেন অবশিষ্ট থাকবে কতটুকু, 2.02 মাইনাস 0.10201 এত গ্রাম। 2.02 মাইনাস 0.10201 1.91799 গ্রাম। তাহলে হাইড্রোজেন অবশিষ্ট থাকবে কতটুকু, 1.91799 গ্রাম। বুঝতে পারছো এটা লিমিটিং বিক্রিয়ক, যেটা শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। কথাটা ভালো করে মাথায় সেট করো, যেটা শেষ হয়ে যাবে সেটাই লিমিটিং বিক্রিয়ক। আশা করি লিমিটিং বিক্রিয়ক নিয়েও তোমাদের আর কোনো প্রবলেম নেই। এরপর থেকে লিমিটিং বিক্রিয়ক সব কি বাড়ির কাজ। বলছে উদ্দীপকের বিক্রিয়ায় সর্বোচ্চ কি পরিমাণ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ঘ নাম্বারটা দেখো, ক্যালসিয়াম প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন করছে, তাই না? মনে রাখবা কি পরিমাণ উৎপন্ন হয় এটা আমরা পাবো লিমিটিং বিক্রিয়ক থেকে, কারণ লিমিটিং বিক্রিয়কটা যতটুকু মানে যতক্ষণ বিক্রিয়াতে থাকবে ততক্ষণই তো কি উৎপাদটা উৎপন্ন হবে। একটা বিক্রিয়ক শেষ হয়ে গেলে তার উৎপন্ন হবে না, আর লিমিটিং বিক্রিয়ক যেটা সেটাই তো শেষ হয়ে যায়, তার মানে ওই বিক্রিয়কটা যতটুকু পাত্রে যতক্ষণ পাত্রে থাকবে ততক্ষণ উৎপাদ উৎপন্ন হবে, ওই বিক্রিয়কটা পাত্র শেষ হলে আর উৎপাদ উৎপন্ন হবে না। এখানে আমরা পাইলাম কি ক্যালসিয়ামটা লিমিটিং বিক্রিয়ক, তাই না? তাহলে যেহেতু ক্যালসিয়ামটা লিমিটিং বিক্রিয়ক, তাহলে ক্যালসিয়ামের 2.02 গ্রাম দেওয়া আছে, তাহলে 2.02 গ্রাম থেকে যতটুকু ক্যালসিয়াম হচ্ছে হাইড্রাইড পাওয়া যাবে এটাই এই বিক্রিয়ায় সর্বোচ্চ মান। তাহলে এখানে দেখো 40 গ্রাম ক্যালসিয়াম 2.02 গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়, আর এখানে ক্যালসিয়াম হাইড্রাইড কত, ক্যালসিয়ামের 40 আর হাইড্রোজেন 2.02, তাহলে 42.02, আর এটাতে দেওয়া আছে কতটুকু 2.02, এটাই কি লিমিটিং বিক্রিয়ক, তার মানে এটা হলে যথেষ্ট। তাহলে দেখো 40 গ্রাম ক্যালসিয়াম হতে ক্যালসিয়াম হাইড্রাইড উৎপন্ন হয় 42.02 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম হাইড্রাইড থেকে উৎপন্ন হবে কত, 42/2/40 গ্রাম। অতএব বিক্রিয়াতে দেওয়া আছে কতটুকু 2.02 গ্রাম, তাই না? এর থেকে কতটুকু হবে 42 2.02
02 ইন্টু 2.02 ডিভাইডেড 40। বুঝতে পারলা কি এটা? লিমিটিং বিক্রিয়ক যদি বলে সর্বোচ্চ উৎপাদ কি পরিমাণ পাওয়া যাবে এই কথা যদি বলে, তাহলে প্রথমে আমাদেরকে লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, দেন ওই লিমিটিং বিক্রিয়ক থেকে যতটুকু উৎপাদ পাওয়া যাবে সেটাই কি সর্বোচ্চ উৎপাদের পরিমাণ। তাহলে কি 42.02 ইন্টু 2.02 ডিভাইডেড 40, তাহলে 2.12201 গ্রাম। তাহলে কতটুকু উৎপাদ পাওয়া যাবে? সর্বোচ্চ উৎপাদ পাওয়া যাবে 2.12201 গ্রাম। আবারও বলতেছি, কতটুকু উৎপাদ পাওয়া যাবে সর্বোচ্চ সেটা যদি বলে, প্রথমে আমাদেরকে লিমিটিং বিক্রিয়কটা বের করতে হবে। লিমিটিং বিক্রিয়ক বের করার পরে ওই লিমিটিং বিক্রিয়কের সাথে যেটা বিক্রিয়াতে আছে ওইটার সাথে উৎপাদের যে আণবিক ভরটা সেটার তুলনা করতে হবে, করে যতটুকু লিমিটিং বিক্রিয়কের মান উদ্দীপকে দেওয়া আছে সেই মান থেকে কতটুকু উৎপাদ পাওয়া যাবে সেটাই ওই উৎপাদের সর্বোচ্চ মান। বুঝতে পারছো? আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। আসো এর পরের ম্যাথে যাই, এখন খুব দ্রুত আগাবে কারণ সব টপিক মোটামুটি আমাদের হয়ে গেছে। পরেরটাতে আসো, দেখো তিথি পরীক্ষাগারে 80 গ্রাম চুনা পাথরকে তাপ দিয়ে 39 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করলো এবং এই ডাটা সে আবেদ ভাইয়াকে দেখালো। আবেদ ভাইয়া বললেন চুনা পাথর পুরোপুরি বিশুদ্ধ নয়, তিনি ভাইয়ার কাছে ব্যাখ্যা জানতে চাইলেন। আচ্ছা, চুনা পাথরের সংকেত কি? চুনা পাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা পানিতে মিশাই বা উত্তপ্ত করি তাহলে আমরা ক্যালসিয়াম অক্সাইড প্লাস অক্সিজেন গ্যাস পাই। ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন গ্যাস পাই। বলছে গ নম্বরে বিশুদ্ধ 80 গ্রাম চুনা পাথর থেকে সর্বোচ্চ কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া সম্ভব। আচ্ছা, ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে আণবিক ভর দেখি, ক্যালসিয়ামের 40, কার্বনের 12, অক্সিজেনের 16 গুণন 3, তাহলে কত আসে? 40 যোগ 12 যোগ 48 কত আসে দেখো? 52, 100 আসবে মেবি, 100 গ্রাম, 100 আসবে, 100 গ্রাম। আর এখানে ক্যালসিয়াম অক্সাইড কত? 40 যোগ 16 মানে কত? 56। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়, লিখেই দেই, পাওয়া যায় কতটুকু? 56 গ্রাম। অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কত পাওয়া যাবে? 56 ভাগ 100 গ্রাম। অতএব 80 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে কতটুকু পাওয়া যাবে? 56 গুণন 80 ভাগ 100 গ্রাম। এটা ভাগ করো, কত আসে দেখো? রেকর্ড কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। 56 গুণন 80 ভাগ 100, 44.8 গ্রাম। তাহলে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে, সর্বোচ্চ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে 44.8 গ্রাম, তাই না? এটা গ নাম্বার গেল, গ নাম্বার শেষ। এখন আসো ঘ নাম্বারে। ঘ নাম্বারে বলছে উদ্দীপকের চুনা পাথরে ভেজালের শতকরা পরিমাণ বের করো। ভেজালের শতকরা পরিমাণ বের করো। আচ্ছা, বিশুদ্ধ যদি হইতো তাহলে আমরা কতটুকু ক্যালসিয়াম অক্সাইড পাইতাম? 44.8 গ্রাম, বাট আমরা পাইছি কত? 39 গ্রাম। তাহলে 39 গ্রামে কতটুকু চুনা পাথর আসছিল সেটা আগে বের করি। তাহলে 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। আচ্ছা, নিচে লিখি 44.8 গ্রাম। আগে একটু বুঝে বলি, দেখো খুব দ্রুত মনে হয়ে যাচ্ছে, তাই না? এই 44.8 গ্রাম 80% বিশুদ্ধ ক্যালসিয়াম অক্সাইড থেকে পাবো, সরি ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর থেকে পাবো। 44.8 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড 80% বিশুদ্ধ চুনাপাথর থেকে পাবো। বাট এখানে আমরা পাইছি কত? 39%। তার মানে 39% আমরা পাইছি
ওই 80%-এর মধ্যে যতটুকু ক্যালসিয়াম কার্বনেট ছিল সেখান থেকে। তাহলে ওখানে তো আমাদের পাওয়ার কথা 44.8%, তার মানে ওখানে 80% ক্যালসিয়াম কার্বনেট ছিল না, এর সাথে কিছু ভেজাল ছিল। সেই ভেজালটা আমরা এখন বের করব, মানে 44.8 গ্রাম পাই 80 থেকে, তাহলে 39 থেকে কতটুকু পাই সেটা আগে বের করি। আসো, ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় সমান সমান 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হতে, অতএব 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 80 ভাগ 44.8 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে। অতএব 39 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 80 গুণন 39 ভাগ 44.8 গ্রাম হতে। ক্যালকুলেশন করো কত আসে দেখো, 39 গুণন 80 ভাগ 44.8, 69.64 গ্রাম হতে। তাহলে এতটুকু বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা 39 গ্রাম পাই। তাহলে অতএব ভেজালের পরিমাণ কতটুকু, 80 বিয়োগ বিশুদ্ধ মানটা বাদ দাও, তাহলে তো ভেজাল পাবো না। তাহলে কত দেখো, 80 বিয়োগ 69.64, 10.36%, সরি 10.36 গ্রাম। ঠিক আছে, এটা পাইলাম। এখন শতকরা পরিমাণ বলছে ভেজালের শতকরা পরিমাণ বলছে। তাহলে দেখো 80 গ্রামে ভেজাল আছে কতটুকু, 10.36 গ্রাম। অতএব 1 গ্রামে ভেজাল আছে 10.36 ভাগ 80 গ্রাম। বলছে কি শতকরা পরিমাণ, শতকরা মানে কত, 100। তাহলে 100 গ্রামে ভেজাল আছে 10.36 গুণন 100 ভাগ 80 গ্রাম। তাহলে দেখো কত আসে, 12.95%। তাহলে শতকরা ভেজালের পরিমাণ কত, 12.95%। আশা করি এটা বুঝতে পারছো, তাই না? যে এই যে আমাদের যে উদ্দীপকের যে চুনা পাথরটা আছে, এই চুনা পাথরের শতকরা ভেজালের পরিমাণ কত, 12.95%। এটাও আশা করি বুঝতে পারছো সবাই। বুঝতে না পারলে কমেন্টে জানাবা, আবার বুঝে দিব। হ্যাঁ, তোমাদের সলভ ক্লাস যখন দিব তখন আবার বুঝে দেব, সমস্যা নেই। বুঝতে না পারলে জানাবা। আচ্ছা, বলছে চিত্রের বেলুনটি কত গ্রাম ইথিন ধারণ করে, C2H4, এটা হচ্ছে ইথিনের সংকেত। হ্যাঁ, একাদশ অধ্যায়ে গেলে এগুলোর নাম জানবা। চিত্রের বেলুনটি কত গ্রাম ইথিন ধারণ করে। দেখো গ নাম্বার, চিত্রের বেলুনে কি কি দেওয়া আছে দেখো তো। এখানে আয়তন ভি দেওয়া আছে কত, 5 লিটার। তাহলে ভি অফ এসটিপিও বলা থাকবে কত, 22.4। এগুলো অটো, একটার সাথে আরেকটা অটো। বলছে কি কত গ্রাম, তার মানে ডাব্লুর মান বের করতে বলছে। ডাব্লুর মান বের করতে বলে এম এর মানও জানা থাকা লাগবে। এম এর মান কত ওখানে দেওয়া আছে, C2H4। তাহলে কার্বনের 12 গুণন 2 যোগ 1 গুণন 4, তাহলে 24 যোগ 4 সমান সমান 28। তাহলে কত আসছে, 28। তারপরে সম্পর্ক লিখবা, ভি ডিভাইডেড ভি অফ এসটিপি ইকুয়াল ডাব্লু ডিভাইডেড এম। এখান থেকে ডাব্লুর মান তোমরা বের করবা, এ বাকিটা হোমওয়ার্ক। আর ঘ নাম্বার যেটা আছে দেখো, ঘ নাম্বার যেটা আছে এটা তোমাদের যৌগটি পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এই ইথিন যেটা, এটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির পড়া। এই অর্গানিক কেমিস্ট্রির পড়া তোমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি বলতে জীবাশ্ম যেটা আছে, খনিজ সম্পদ জীবাশ্ম, একাদশ অধ্যায় ওইটার পড়া। ওইটা যখন পড়বো তখন জানবা। বুঝতে পারছো? তার মানে আমাদের এটা শেষ। দেখো 12 নম্বরটা কি বলছে, 2 নং দ্রবণটি কিভাবে তৈরি করবে, কোন পাত্রে অনুসংখ্যা বেশি, দুইটা বের করতে বলছে। মানে উদ্দীপকে 1 নম্বর আর 2 নম্বর পাত্র দেওয়া আছে। বলছে 2 নং দ্রবণটি কিভাবে তৈরি করবে, মানে 2 নং দ্রবণটি কিভাবে তৈরি করবে বলতে মেইনলি ওখানে বুঝাইছে যে ওখানে কতটুকু
বা কত গ্রাম সোডিয়াম কার্বনেট হচ্ছে 250 ml পানিতে মিশাইলে সেটা কি হবে 0.1 মোলার হবে। তাহলে ঘ নাম্বার দেখো, গ নাম্বার সরি, এইরকম ম্যাথ বললেই এরকম মোলারিটি দেওয়া থাকলে বুঝবা যে এখানে শুধু গ্রামে মানটা বের করতে বলছে। কিসে মানটা বের করতে বলছে? গ্রামে মানটা বের করতে বলছে। বুঝতে পারছো? তাহলে এই তো মোলার ঘনমাত্রা বা মোলার দ্রবণ প্রস্তুতির যে সূত্রটা দেখছিলাম ওই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে। দেখো এখানে কিসের কিসের মান দেওয়া আছে, ভি দেওয়া আছে কত 250 ml। খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা একমাত্র W ইকুয়াল SMV ডিভাইডেড 1000 এই সূত্রে আয়তন ml এ মানে মিলিলিটারে নিতে হবে, তাছাড়া সব সূত্রে লিটারে নিতে হবে, মাস্ট বি মাথায় রাখবা। 1000 দ্বারা ভাগ করলে মিলিলিটারে নিতে হবে। তাহলে 1000 এস কত দেওয়া আছে 0.1 মোলার, এস থেকে ঘনমাত্রা, আর কি এম লাগবে, এম কি Na2CO3। তাহলে সোডিয়ামের কত 23 গুণন 2 যোগ 12 যোগ অক্সিজেনের 16 গুণন 3, তাহলে 23 দুগুণে কত 46 যোগ 12 যোগ 48, তাহলে যোগ করো কত হয় 46 যোগ 12 যোগ 48 106, কত 106 গ্রাম। তাহলে এখন আমরা জানি W ইকুয়াল SMV ডিভাইডেড 1000। এস এর মান কত, এস এর মান হচ্ছে 0.1, এম এর মান কত 106, ভি এর মান কত 250 ভাগ কত 1000। তাহলে 0.1 ইন্টু 106 ইন্টু 250 ভাগ 1000, 2.65 গ্রাম। তাহলে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণটা আমরা কীভাবে তৈরি করব দেখো। তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করে নিচে লিখবা যে 250 ml পানিতে আমরা যদি 2.65 গ্রাম সোডিয়াম কার্বনেট মেশাই তাহলে 250 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেটের দ্রবণ তৈরি হবে। বুঝতে পারলাম আমার কথাটা? আলটিমেটলি কথা হচ্ছে এই সূত্রটা আমাদের কত গ্রাম বা এত গ্রাম মিশালে কত মোলারিটি হবে, বা এত মোলার মানে এত ঘনমাত্রার এত গ্রাম মিশালে তার আয়তন কত হবে, এই রিলেটেড যেই ম্যাথগুলো আছে সেগুলো বের করার জন্য। যেমন এখানে দেখো আমরা সহজেই বের করতে পারলাম। বলছে দ্রবণটা কিভাবে তৈরি করতে হবে, দ্রবণটা কিভাবে তৈরি করতে হবে এটা বলছে, মানে কি আলটিমেটলি আমাদের কিসের কথা বলছে, আলটিমেটলি আমাদেরকে এখানে বলছে যে কত গ্রাম সোডিয়াম কার্বনেটটা 250 ml পানিতে মিশাইলে তার ঘনমাত্রা কত হবে 0.1 মোলার। সেখানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে সুন্দর করে ডাব্লুর মানটা বের করতে পারলাম যে 2.65 গ্রাম যদি সোডিয়াম কার্বনেট আমরা 250 ml পানিতে মিশাই তাহলে সেটার ঘনমাত্রা কত হবে 0.2 মোলার। বুঝতে পারছো? এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে ঘ নম্বরে যে কোন পাত্রে অণুর সংখ্যা বেশি বিশ্লেষণ করো। কোন পাত্রে অণুর সংখ্যা বেশি এটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে প্রথম পাত্র, এটা দ্বিতীয় পাত্র। তাহলে দেখো আমি কিন্তু জাস্ট ক্যালকুলেশন পার্টটা দেখাচ্ছি, তোমরা সুন্দর করে এগুলো সাজায় লিখবে। হ্যাঁ, অণুর সংখ্যা বেশি। আচ্ছা আমরা মানে অণুর সংখ্যা বের করতে গেলে আমাদেরকে আগে মোল সংখ্যাটা লাগবে না? কি লাগবে? মোল সংখ্যাটা লাগবে। তাহলে মোল সংখ্যাটা যদি আমরা আগে বের করি, দেখো এখানে মোল সংখ্যা, আমরা মোলের একটা সূত্র জানছি। সূত্রটা কি? মোলের সূত্রটা কি জানছি বলো তো? মোলের সূত্রটা জানছি W ইকুয়াল
সরি এন ইকুয়াল এস ভি, এই সূত্রটা জানছি তাই না? তাহলে এটাতে কত মোল আছে সেটা যদি বের করি, প্রথম পাত্রের ক্ষেত্রে এন ইকুয়াল এস ভি, এস থেকে ঘনমাত্রা, ভিতে আয়তন। অবশ্যই এখানে আয়তন কিসে নিতে হবে? আয়তন লিটারে নিতে হবে। তাহলে এস এর ঘনমাত্রা কত? ঘনমাত্রাটা হচ্ছে এস সমান সমান 0.1 মোলার, আর আয়তন কত? 250 ml, 0.25 লিটার। তাহলে এস এর মান কত? 0.1 ইন্টু 0.25, 0.1 ইন্টু 0.25, তাহলে এর মোল সংখ্যা কত? 0.025, এত মোল আছে। আবার এটার ক্ষেত্রে যদি বলি এন ইকুয়াল এস ভি, এখানেও তো কত হচ্ছে? এস এর মান 0.1 মোলার আর হচ্ছে ভির মান 250 ml, মানে আলটিমেটলি 0.25 লিটার। তাহলে এখানেও 0.1 ইন্টু 0.25 করলে 0.025 মোলে আসবে। হ্যাঁ, মোল। তাহলে দেখো দুইটারই মোল সংখ্যা কি? সমান। দুইটাতে মোল সংখ্যা কি আছে? সমান। আমরা জানি কি, এক মোলে যে কোনোটার ক্ষেত্রেই হোক, এক মোলে কত সংখ্যক অণু থাকে? 6.023 ইন্টু 10⁻23টি অণু থাকে। যদি এক মোলে এটা থাকে তাহলে 0.025 মোলে কি হবে? একটা নির্দিষ্ট মান আসবে। যেহেতু এটার আর এটার মোল সংখ্যা সমান, ভালো করে বোঝো, এক মোলে যদি এটা থাকে তাহলে এটারও এক মোলে ওইটুকু আছে, এটারও এক মোলে এইটুকুই আছে। যদি এক মোলে সমান সংখ্যক থাকে তাহলে 0.025 দুইটার মোল সংখ্যাই কি? সমান। তার মানে কি এই মোল সংখ্যাতেও কি থাকবে? সমান থাকবে। তার মানে আমরা বলতেই পারি যে উদ্দীপকের কোনো পাত্রেই অণুর সংখ্যা কম বেশি নাই, দুই পাত্রেই অণুর সংখ্যা কি আছে? সমান আছে। এই জিনিসটা তোমরা এখান থেকে অণুর সংখ্যা বের করে দেখাবা যে এক মোলে এত আছে, অর্থাৎ 0.25 মোলে, এটাকে 0.25 দ্বারা গুণন করবা, করলে যে মানটা পাবা ওই মানটা বলবা। অতএব দুই পাত্রে অণুর সংখ্যা এত, কোনো পাত্রে অণুর সংখ্যা কম বা বেশি নেই। আশা করি এই জিনিসটা তোমরা পারবা। তেরো নম্বরটা কি বলছে দেখো। প্রতি একক আয়তন দ্রবণে বিভিন্ন পরিমাণ দ্রব দ্রবীভূত থাকলে দ্রবের ঘনমাত্রা ভিন্ন হয়। দ্রবণের ঘনমাত্রা প্রকাশের বিভিন্ন রীতি রয়েছে। মোলারিটি দ্রবণে ঘনমাত্রা প্রকাশের একটি রীতি। গ নাম্বার বলছে 0.5 লিটার 0.25 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন? গ নাম্বারটা এর আগেই করাইছি, সো এটা হোমওয়ার্ক। এর আগেরটারই গ নাম্বার, এটা গ নাম্বার সেম। আচ্ছা, বলছে তুমি কিভাবে 2 লিটার 0.15 মোলার তুতের দ্রবণ প্রস্তুত করবে? কিভাবে 0.1 মোলার প্রস্তুত করবে মানে এটা আর গ নাম্বারটা সেম সূত্র দিয়ে হবে। ওই যে এর আগের গ নাম্বারটা প্রস্তুত দেখাইছি, আর এটার গ নাম্বারটা জাস্ট খালি সূত্র দিয়ে বসানো। তুতের সংকেতটা বলে দেই, কপার সালফেট ইন্টু 5 অণু পানি। এটা হচ্ছে তুতের সংকেত। এটা থেকে আণবিক ভর বের করবা, বের করে ডাব্লুর মান বের করবা। বের করে কি বলবা? 2 লিটার পানিতে এত গ্রাম তুত মিশাইলে তার আয়তন এত হবে। আর এটাতে জাস্ট শুধু ডাব্লুর মানটাই বের করতে বলছে। তার মানে কি আলটিমেটলি দুইটাতেই ডাব্লুর মান বের করতে বলছে। আশা করি সবাই পারবা। কোন সূত্র দিয়ে করবা? ডাব্লু ইকুয়াল এস এম ভি ডিভাইডেড 1000। বুঝতে পারছো? এটা তোমরা করবা। যদি না পারো কমেন্টে জানাবা, আমি সলভ করে দিব। 13 নম্বর ফুল হোমওয়ার্ক, দুইটাই সেম ম্যাথ। বুঝছো? গ আর ঘ দুইটাই সেম ম্যাথ। না পারলে কমেন্টে জানাবা, আমি এটা সলভ করে দিব। এরপরে আসো কি 14 নম্বর বলছে চিত্রে এ পাত্রে বিদ্যমান পদার্থের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। সব সেম সূত্র দেই, বাট এটা একটু করে দেই। চিত্রে এ পাত্রে বিদ্যমান পদার্থের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। দেখো এখানে কি কি দেওয়া আছে? ডাব্লু দেওয়া আছে, প্রদত্ত ভর কত? 20 গ্রাম। এম কত দেওয়া আছে? সোডিয়াম হাইড্রোক্সাইডের কত? সোডিয়ামের 23, অক্সিজেনের 16, 39 গ্রাম। আয়তন দেওয়া আছে কত? 100 ml। বের করতে বলছে কিসের মান? এস ইকুয়াল হোয়াট? তাহলে আমরা একটা সূত্র জানি কি, ডাব্লু ইকুয়াল এস এম ভি ডিভাইডেড 1000। তাহলে এখান থেকে যদি এস এর মানটা বের করতে চাই তাহলে কি হয় দেখো তো, করে দেখানো লাগবে কি সব? ডাব্লু ইন্টু 1000 ইকুয়াল এস এম ভি। তাহলে
এস এম ভি এ পাশে নিয়ে আসো, ওই পাশে ওগুলো দাও, ডাব্লু ইন্টু 1000। তাহলে এস এর মান যেহেতু বের করতে হবে, বাকিগুলো পার করে দাও। তাহলে এস ইকুয়াল ডাব্লু ইন্টু 1000 ডিভাইডেড এম ভি। এখন বলি, এই লাইনের পরে যদি ডিরেক্ট এই লাইন লেখো তাও সঠিক, এই উপরের একটা লাইনও না লিখে যদি ডিরেক্ট এই লাইন লেখো তাও ফুল মার্কস পাবা। বুঝতে পারছো? বাট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ব্যাখ্যা করে দিলাম। তাহলে দেখো এস ইকুয়াল ডাব্লুর মান কত 20 ইন্টু 1000 ডিভাইডেড এম এর মান কত 40 ইন্টু ভির মান কত 100। হ্যাঁ, তাহলে ক্যালকুলেশন করো কত আসে। 20 গুণন 1000 ডিভাইডেড 100 গুণন 40, 5। তাহলে কত 5 মোল বা 5 মোলার। তাহলে ঘনমাত্রা কত 5 মোলার। এই এ পাত্রে বিদ্যমান পদার্থের ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করতে বলছে, এটার ঘনমাত্রা কত 5 মোলার। আচ্ছা, এ ও বি পাত্রের কোনটিতে অণুর পরিমাণ বেশি আছে যুক্তি সহ বিশ্লেষণ করো। ঘ নাম্বারটা একটু আগেই করাইলাম, কোনটাতে অণুর সংখ্যা বেশি ব্যাখ্যা করে সুন্দর করে মৌল সংখ্যা দিয়ে করে দিছি, তোমরা মৌল সংখ্যা দিয়ে ব্যাখ্যা করবা, তাহলেই হবে। আগেরটা আর এটা সেম, সো এটা আমি করাবো না, এটা বাড়ির কাজ। রেকর্ড হচ্ছে। 15 নাম্বার দেখো, এই যে 15 গ নাম্বারটা বলছে চিত্র 1-এর দ্রবণটির ঘনমাত্রা 15 আর 14 কি রিপিটেড করছেন নাকি দেখি। ও না, উদ্দীপক একই রকমই আছে, বাট দুইটা আলাদা আলাদা, সমস্যা নেই। 1-এর দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো। আগেরটাতেই করাইছি, সো এটা হোমওয়ার্ক। ঘ নাম্বারটা বলছে উদ্দীপকে উল্লেখিত বিকার দুটি দ্রবণকে মিশ্রিত করলে সেটি নিরপেক্ষ হবে কিনা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ দাও। আচ্ছা, এটা একটু করে দেই, দেখো ঘ নাম্বারটা এই যে নিরপেক্ষ হবে কিনা এগুলা বললেও লিমিটিং বিক্রিয়কটা দেখতে হবে। 1 নাম্বার পাত্রে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি কি সোডিয়াম হাইড্রোক্সাইড একটি ক্ষার। আর 2 নাম্বার পাত্রে কি আছে H2SO4 অ্যাসিড। অ্যাসিড ক্ষার কি ধরনের বিক্রিয়া করে? প্রশমন বিক্রিয়া করে, এটা আমরা সপ্তম অধ্যায়ে পড়ব। বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট প্লাস পানি, মানে সোডিয়াম সালফেট একটা লবণ আর পানি উৎপন্ন করলো। এখন দেখো এই পাত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড কত গ্রাম আছে এবং সালফিউরিক অ্যাসিড কত গ্রাম আছে, এটা আগে আমাদেরকে বের করতে হবে। তাহলে প্রথম পাত্রের ক্ষেত্রে W ইকুয়াল SMV ডিভাইডেড 1000। এস এর মান কত? এস এর মানটা হচ্ছে দেওয়াই আছে, দেখো এখানে বলছে চিত্র 1-এর দ্রবণটির ঘনমাত্রা মোলারিটিতে প্রকাশ করো, তাই না? এখানে তো ঘনমাত্রা মোলারিটিতে দেওয়াই আছে। এখানে হবে চিত্র 1-এর দ্রবণটির ভর নির্ণয় করো। চিত্র 1-এর দ্রবণটির ভর নির্ণয় করো, হ্যাঁ, ডাব্লুর মান নির্ণয় করো। এখানে তোমরা লিখে নাও চিত্রে 1-এর দ্রবণটির ভর নির্ণয় করো, কারণ এখানে তো ঘনমাত্রা তো মোলারিটিতে দেওয়াই আছে 1-এর। এখানে দেখো চিত্রে 1-এর দ্রবণটির ভর নির্ণয় করো। তাহলে দেখো এখানে দেওয়াই যেহেতু আছে, মানগুলো আমি বসে দেই। এস এর মান কত 0.1, এম এর মান কত সোডিয়াম হাইড্রোক্সাইড মানে 40, ভির মান কত 300 ভাগ 1000। তোমরা গ নম্বরটা লেখো চিত্র 1-এর দ্রবণটির ভর নির্ণয় করো, মানে এই যে যেটা এখন করাচ্ছি এটাই হচ্ছে চিত্র 1, মানে এটা হচ্ছে গ নম্বর, বুঝছো? 0.1 ইন্টু 40 ইন্টু 300 ভাগ 1000, তাহলে কত? W ইকুয়াল 1.2 গ্রাম। সেম ভাবে দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে W ইকুয়াল SMV ডিভাইডেড 1000। দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে এস এর মান কত 0.4, এম এর মান কত সালফিউরিক অ্যাসিড H2SO4 98 যথাসম্ভব 2 যোগ 32 যোগ 64, হ্যাঁ 98 ইন্টু আয়তন হচ্ছে 200 ভাগ 1000। তাহলে 1000 যদি করা হয় তাহলে কত আসে 0.4 ইন্টু 98
98 ইন্টু 200 ভাগ 1000 কত আসে 7.84 গ্রাম। তাহলে এটা আছে হচ্ছে 1.2 গ্রাম, এটা আছে 7.84 গ্রাম। তাহলে দুই পাত্রে কত গ্রাম আছে আমরা সেটা দেখলাম, তাই না? এখন আসো বলছে যে নিরপেক্ষ হবে কিনা। নিরপেক্ষ হবে মানে দুইটাই একই সাথে শেষ হবে কিনা সেটা দেখতে হবে। এখানে এখন আসো সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর কত জানি আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর 40 আর সালফিউরিক অ্যাসিডের ভর 98, তাই না? তাহলে এখন দেখো আমরা এখানে লিখতে পারি 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য H2SO4 প্রয়োজন। মানে সোজা কথায় এই ধরনের ম্যাথ দেখলেই নিরপেক্ষ হবে কিনা মানে তো এখানে বোঝাচ্ছে যে কোনোটা বেশি থাকবে কিনা। আর বেশি থাকবে কিনা এটা ধরলে আমরা কি বের করব? লিমিটিং বিক্রিয়ক বের করব, সেটাই আমরা করতেছি। তাহলে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গ্রাম। দাঁড়াও, এখানে তো সমতা করা হয়নি রে, বিক্রিয়া তো সমতা করা হয়নি, বিক্রিয়া তো সমতা করতে হবে। তাহলে এখানে সোডিয়াম 2টা আছে, এপাশে 2টা দাও, 2টা দিলে হাইড্রোজেন 2টা, সালফেট একটা, অক্সিজেন সোডিয়াম 2টার কারণে এপাশে সোডিয়াম 2টা হলো, অক্সিজেন তাহলে কয়টা হলো? 2টা, তাহলে এপাশে অক্সিজেন 2টা, কিন্তু বিক্রিয়া সমতা হচ্ছে না। দাঁড়াও, বিক্রিয়া সমতা করতে হবে। H2 বিক্রিয়াটা একটু সমতা করি। সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিড, তাহলে হাইড্রোজেন এর পাশে কয়টা আছে? 3টা। তাহলে এর সামনে যদি 2 দেই, তাহলে এর সামনে 2 দিলে সোডিয়াম কয়টা হলো? সোডিয়াম হলো 2টা, হাইড্রোজেন হলো পাশে 4টা, তাহলে এই পাশে হাইড্রোজেন 4টা করি, 4টা হলো অক্সিজেন 2টা হলো, সালফেট একটা, হাইড্রোজেন 4টা, ঠিক আছে? হ্যাঁ,